মৌচাকের মার্কেটের সামনে কিছু মুচি বসতো। আমি ওই মুচিকে গিয়ে বললাম যে ভাই আপনি যদি একটু ফুরসত হন আপনি আমাকে দিয়েন, আমি ওই কাজটা চালাবো, আপনি যাই দেন আমি নিতে পারবো। আপনাকে দিয়েছিল? প্রথমে দিতে চাইনি। So you do it? I did it. মৌচাক মার্কেটের সামনে বসে। ও মাই গড, এগুলো তো আমি মানুষের এত গল্প জানি, বাট এই লেভেলে দিস ইজ 100% পিওরলি এক্সট্রিম। আমার এখানে কিন্তু নার্ভ কিন্তু দপদপ করছে, আই ক্যান ফিল ইট। এইভাবে সত্যি করে এইভাবে ওপেনলি আমি কাউকে বলিনি আসলে। এইভাবে উনি আমাকে শোয়ায় এনে আমার গলার উপরে দিয়ে বলছে যে তুই মা ডাক, নালে এখন তোকে আমি দেবো। এটা যদি চান আপনি এডিট করতে পারেন, বাট দিস ইজ ট্রু। ওই রেস্টুরেন্টের যারা ক্যাশে বসে ভদ্রলোককে বললাম যে আমাকে কাজে রাখবেন এখানে, বলে ঠিক আছে তুমি গ্লাস টুলাসগুলা নিবা, ওইখানে যাবা, ধুয়ে আনবা, আবার গ্লাসগুলা রাখবা। নামটা একটু বলতে হবে আমাকে প্রথমে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। বয়স কত আপনার এখন? আমার এখন 61 ইয়ার্স রানিং। ওকে, দেখে মনে হয় না। হ্যাঁ, আমাকে সবাই বলে দেখে মনে হয় না। আপনি যেখান থেকে যেভাবে বলতে কমফোর্ট ফিল করেন। পরিবার, বাবা মা সহ আমরা থাকতাম, বেশ হাসি খুশি একটা পরিবার ছিল। বাবা সরকারি চাকরি করতেন, বেশ ভালো চাকরি করতেন। আমরা তখন চট্টগ্রামে, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো একদিন বাইরে থেকে খেলাধুলা করে আসলাম, আমার বড় বোন ছিল, বুবু বলে ডাকতাম। তো বড় বোনকে আমার মানে মনে হতো সেকেন্ড, মানে আমার মা আর একটা মা, ওই সব কিছু টেক কেয়ার করতো। দেখিও আমাদের ওটা গভর্নমেন্টের অ্যাপার্টমেন্ট ছিল, তো আমাদের 3টা বেডরুম আর লিভিং রুম। ওখানে মাঝখানের রুমে দেখি আমার বোন দেখি কাঁদছে বসে বসে। তখন বিকেলবেলা খেলে এসছি, মানে সন্ধ্যার আগে আগে। তো আমি বললাম বুবু কি হয়েছে, বলো কি হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম, তো হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে দেখি আরো হু হু করে কাঁদছে। তা আমি বললাম বলো না কি হয়েছে। তো আমাকে বলে কি আব্বা আজকে রাত্রে আব্বা বিয়ে করতে যাচ্ছে। আমরা তো আশ্চর্য ব্যাপার। বড় ভাইকে দেখি, আমার বড় ভাই, সে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল রুমের ভিতরে। আমি তো বুঝলাম না কিছু, কি বিয়ে করতে যাচ্ছে, মানে তার আগের মুহূর্ত পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। মানে আমিও অবাক হচ্ছি, মানে হুট করে এরকম তো হওয়ার কথা না। অ্যাবসলিউটলি। আপনার মার সঙ্গে কি সম্পর্ক কোনোভাবে খারাপ ছিল? আমার মা, আমরা কোনোদিন টের পাইনি। মাঝে মধ্যে এমনি মাকে দেখতাম হয়তো কাঁদতো, জিজ্ঞেস করলে কিছু বলতো না। আর আমি আর কতই বা বয়স তখন, আমার ক্লাস 6-এ পড়েন আপনি, 10-11 বছর বয়স। হ্যাঁ। তারপর আমার বাবা আমার বোনকে, অবশ্য বড় বোনকে কিছুটা সে মানে মানতো, আমরা যা দেখে এসেছি ছোটবেলায়, কোনো কথা হয়তো ফেলতো না। আর আমি আমার বাবার খুব ক্লোজ ছিলাম। সবার বড় ছিলেন উনি? উনি সবার বড়। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 5 ভাই 2 বোন। আচ্ছা, আপনার মায়ের পেটের 5 আমার ভাই? মায়ের, জি। ওই অবস্থায় সে বিয়ে করতে যাচ্ছে? হ্যাঁ। ওকে। তারপর আমি বাবার সাথেই বেশিরভাগ সময় বাবাকেই সময় দিতাম। বাবা ইউনিফর্ম ইস্ত্রি করা থেকে ওই ছোটবেলাতেই আমাকেই ওই কাজগুলো করতে হতো, শু পলিশ থেকে শুরু করে বাবার ইউনিফর্মগুলো ধোয়া, ওগুলো ইস্ত্রি করে। কি করতেন উনি সরকারি চাকরিতে? উনি কি পোস্টে ছিলেন? বাবা কাস্টমসের সিনিয়র অফিসার ছিলেন। ওকে। তো সেদিন আশ্চর্য, মানে 2 ঘন্টার ভিতরে আমরা রেডি হলাম এবং সবাইকে রেডি করা হচ্ছে, মানে রেডি করা হচ্ছে তার বিয়েতে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে এটা একটা অদ্ভুত ঘটনা। তারপর মারাত্মক অনুশাসন ছিল ফ্যামিলিতে, নইলে এরকম ঘটনায় ছেলে মেয়ে তো রাজি হওয়ার কথা না। হ্যাঁ, মানে বাবাকে দেখে সবাই খুব ভয় পেতেন। হ্যাঁ অবশ্যই, বাবা কম কথা বলতেন, আর চাকরিটাই ছিল ওরকম, মানে স্ট্রেসের মধ্যে থাকতো, আমি বুঝতে পারতাম। আর আমি কেন বলছি, আমি বাবার খুব ঘনিষ্ঠ ছিলাম। বাবা অফিস থেকে আসলেই আমি তেল লাগিয়ে দিতাম মাথায়, পিঠের উপরে লাফালাফি করতাম, বাবার সাথে খুব ওই টাইটা ছিল। কিন্তু আমি কোনোদিন টের পাইনি যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। তো আমরা সবাই মিলে ওই দেবপাহাড় বলে একটা জায়গা ছিল, ওখানে বিয়ে হবে আর কি। আমার সৎ মায়ের যার সাথে বিয়ে হতে যাচ্ছে তার বোনের বাড়ি ওটা, ওখানে আর কি। আমরা ওখানে গেলাম, ওদিন বিয়ে হয়ে গেল। যেহেতু বাবার সাথেই আমি থাকতাম বেশিরভাগ সময়, তো রাত্রেবেলা দরজা বন্ধ বেডরুমের। তা আমি নক করছি, আব্বা আমি আসবো কিনা, আসবো। তো দেখি কোনো সারা শব্দ দেয় না। আবারও বললাম আব্বা আসবো কিনা। তা আব্বা দরজা খুলে বললেন না, যা তুই ভাইয়ের সাথে ঘুমা আজকে। ওকে। এখানে মা কোথায়? আপনার মা কোথায়? আমার মাকে চিটংয়ে পাঠিয়ে দিয়েছিল আগে, মানে তার বাবার বাড়িতে? হ্যাঁ, বাবার বাড়িতে। পরে চিন্তা করি আর কি, বের করি একবার আমার মা
চট্টগ্রামে আমার মামার জুয়েলারির দোকান ছিল ওখানে খাতুনগঞ্জ। একবার আম্মা ওখানে আমাকে নিয়ে গিয়েছিল, গিয়ে ওরা কথা বলছে মামার সাথে, এবং দেখেছিলাম মাকে কাঁদতে। এটা আমি রিক্যাপ করি, বাট আমি কোনো এই ঘটনার সাথে কোনো কিছু মানে যে লিঙ্ক আছে কিনা আমি শিওর করে বলতে পারবো না, বাট আমি দেখেছি মাকে এই চট্টগ্রামে চলে যাওয়ার আগে, বাবার বাড়ি চলে যাওয়ার আগে আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। যাওয়ার পর ওখানে কান্নাকাটি করেছিল। এই চিন্তা ভাবনা শুরু হয়ে গেল যে এটা হচ্ছে কি, মানে যে জিনিসটা আপনি একবার অভ্যস্ত হয়ে যান সেটার যখন একটা ছন্দপতন হয়, তখন একটা সাইকোলজিক্যাল এফেক্ট তো হবেই। ডেফিনেটলি হবে। কয়েকদিন পর হঠাৎ করে দেখি আমাদের একটা হাউস টিউটর ছিল, আমাদের সব ভাই বোনকে পড়াতো, অনেক পুরনো, একেবারে ছোটবেলা থেকে, আমার মানে জন্ম হওয়ার পর থেকে হয়তো ওনাকে দেখেছি, বহু পুরনো টিচার। ওনাকে একদিন ওই আমার সৎমা ডেকে বললো, আপনাকে আর কাল থেকে আসতে হবে না। তখন আমরা ভাই বোন মিলে অনেক চেষ্টা করেছি বোঝাতে, আমরা সিঁড়িতে পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি, এবং ওই টিচার ছিলেন উনিও কেঁদেছে, কারণ এমন একটা সম্পর্ক হয়ে গেছিল আমাদের মধ্যে, ওন ফ্যামিলি, একটা মেম্বারের মতো। এই যে কমেন্ট করছে বা এই যে অর্ডারটা দিচ্ছে, এটা বিয়ে হওয়ার কয়দিন পরে? কারণ এগুলো অ্যাচিভ করতে তো একটু সময় লাগে। এটা হয়তো 2 কি 3 মাস পরে। ওকে। তারপর ওই টিচার চলে গেলেন, এটা আরেকটা সাইকোলজিক্যাল শক হলো। এখন বলে দিলেন উনি যে কারো টিচার রাখা যাবে না, তোমাদের লেখাপড়া তোমাদেরকেই করতে হবে, সবাইকে। ভাই বোনদেরকে তখন বাধ্য করা হয়েছিল ওনাকে মা ডাকার জন্য, কিন্তু কেন জানি আমার ওই বয়সে আমার মুখ থেকে এই শব্দটা উনি বের করতে পারেননি। এবং আমার বাবাকে কমপ্লেন করতেন যতবারই আসতো যে আজকেও সে কিন্তু আমাকে মা ডাকেনি। আমার ব্রেনে মনে হতো যে আমার মা জীবিত আছে, ওনাকে কেন আমি মা ডাকবো। এটা মোরালি কতটুকু সাপোর্ট হবে না আমি রেজাল্ট বলছি না, আমি যেটা আমার মনের মধ্যে কাজ করেছে আমি সেটাই বলেছি। এবং আমাকে অনেক মারধর করা হয়েছে, এবং যেগুলা শুনলে, যেগুলা দেখলে মানে নিষ্ঠুরতার পর্যায়ে পড়বে, বাট আমি কোনোদিন আমার বাবাকে প্রতিবাদ করিনি, চুপচাপ সহ্য করেছে, যেহেতু আমার বাবা। একদিন শুধু আমার সৎমা আমাকে মারতে এসেছিল, আমি ওনার হাতটা ঠেকিয়ে বলেছিলাম, আপনি আমাকে স্পর্শ করবেন না। ওই বয়সে কি করে এই কথা আমি বলেছিলাম আমি জানি না, এবং উনি আর কোনোদিন ট্রাই করেনি, হয়তো আমার চোখের দিকে তাকিয়ে করেনি। পড়তে জাস্ট বসতে যেতাম বই নিয়ে, হয়তো নিজে নিজে 5 মিনিটের মধ্যেই হয়তো বলতো, এই দোকানে যাও। একবারে হয়তো আমি 4টা জিনিস আনতে পারি, 5টা জিনিস আনতে পারি, এভাবে বলবে না। আবার এসে বসলাম, ঠিক 10 মিনিট পর উনি বেডরুম থেকে বেরিয়ে আসতে বলতেন, এই সুজি নিয়ে আসো, এনে দিলাম। আবার একটু পরে, এই চিনি নিয়ে আসো। এইভাবে বিন্দু মাত্র পড়ালেখার বইতে, ওটা তো বই, অক্ষরগুলো তো আমার ব্রেনে ঢুকতে হবে, কনসেন্ট্রেট করতে পারিনি। বাজারে ওই বয়সে বাজারে পাঠাতো টার্গেট করে আমাকেই। আমার এখনো মনে আছে, আমার গ্রোথ আপ হয়েছে পরে। আমি তখনও ছোট ছিলাম, আমার ব্যাগটা আমার মনে হতো আমার বডির সাইজের চাইতে মানে আধা হবে, কারণ তখনকার দিনে কোনো প্লাস্টিক ব্যাগ ছিল না। বাজারের ওই ছালার ব্যাগগুলো সেলাই করে ওগুলো আবার বাজার থেকে আনলে ধুয়ে শুকাতে দিত। আমরা তো ফ্রিজের ভিতরে তখন, আর তখনও ফ্রিজ একটা নতুন জিনিস ওই সময়কার, তো ফ্রিজ খুলতে গেলেই উনি বলতো যে আর কেউ ফ্রিজ ধরবে না, ফ্রিজ আমি খুলবো, আমি ধরবো। একদিন আমি অবাক হয়ে গেলাম, আমাকে আমার বোন, ইমিডিয়েট বড় বোন আরেকটা আছে, তো আমাকে চা বানিয়ে দিচ্ছিল, চিনি জাস্ট দিতে যাচ্ছিল, এসে হাত ধরে ফেলেছে, বলে কিভাবে চিনি ঢালছো। কিন্তু একটা জিনিস বলে রাখি, অপচয় কেউ পছন্দ করে না, এবং আমাদের ওই কষ্টটাও ছিল না, কোনোদিন দেখিনি যে খাবার দাবারের কোনো কষ্ট হবে। ওই অবস্থায় উনি চিনির ডিব্বা নিয়ে চলে গেলেন, এবং উনি চিনির ডিব্বা এর পর থেকে ওনার বেডরুমে রাখতেন। এগুলা কেউ না দেখলে বিশ্বাস করবে না। মা কোথায় তখন? আমার মা তখন চট্টগ্রামে, ওনার মানে উনি আর এখানে থাকেন না? না, উনি থাকেন। তো মার সাথে দেখা হয় না আপনাদের, যোগাযোগ হয় না তখনও পর্যন্ত না। আমরা ছুটিতে যেতাম নানার বাড়ি, বছরে যখন ঈদের ছুটি দিত তখন নানার বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি 3-4 কিলোমিটার মধ্যে, তো তখন দেখতে যেতাম। কক্সবাজার যাওয়ার ঠিক মাঝামাঝি যায়। মা কি ফিরে এসেছিল আপনাদের? না, মা ফিরে আসেনি। মানে কি ওনার সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে? কোনোদিন ডিভোর্স দেয়নি। আপনার মা কি পরবর্তীতে অন্য কোনো সংসার করেছেন? না, করেনি। এটা কি আপনার কাছে স্টিল মিস্ট্রি যে কেন এটা হলো?
নাকি আপনার কাছে অ্যানসার আছে কিন্তু আপনি বলতে চান না? না, আনসার আমার কাছে নেই, তবে মনে হয় আমার মানে কেউ ইনফ্লুয়েন্স করেছে আমার বাবাকে, মনে হয়। এতগুলো ভাই বোন যারা পরিণত বয়সের ছিলেন তারাও তো সামহাও মার সঙ্গে কানেক্টেড থাকতে পারতেন, মাকে কোম্পানি দিতে পারতেন, বা আমরা যেটা দেখি যে এরকম হচ্ছে সেক্ষেত্রে তো ছেলেমেয়েরা কেউ কেউ এমনও হতে পারতো যে মার সঙ্গে সেটেল হয়ে গেল, মার কাছে চলে গেল, এরকম কি হয়েছে? না, হয়নি, বিকজ আমার নানার বাড়ি ওখানে, মামা খালা নানারা সবাই জয়েন্ট ফ্যামিলি, একসাথে। আচ্ছা আচ্ছা। নানার যেহেতু বিজনেস ছিল এবং আমাদের ওদিককার নানার দিককার লোকদেরকে দেখতাম আমি ছোটবেলায় যতবার গিয়েছি, ওখানে কোনোদিন কেউ জোরেও কথা বলে না। অসম্ভব ভদ্র একটা গ্রাম, ছোট্ট গ্রাম। ম্যাক্সিমাম আপনার উপরে রাগ করে যদি বলে, আপনার দিকে তাকিয়ে বলবে কি বললে তুমি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। মানে এইটা জিনিস আমি কোনোদিন দেখিনি কারোর সাথে কেউ কথা বলেছে, কেউ তর্ক পর্যন্ত করেছে। শুধু একটা কথা বলে সরে যায় ওখান থেকে, পরে এসে কথা বলে। ওই ধরনের পরিবেশের একটা ফ্যামিলি থেকে মাকে নিয়ে এসেছি। হয়তো নানারা এটা নিয়ে আর ঘাটাঘাটি করতে চায়নি। তারপরে এমনি আমার মানে আগে আমাদেরকে কিছু হাতে কিছু টিফিনের পয়সা দিত, সবাইকে দিত, সব বাচ্চাদেরকে দিত। স্কুলে যেত, ওরা হয়তো কিছু কিনে খেলো। তখন এই 3 কি 4 মাস পর থেকে উনি এই পয়সা দেওয়া বন্ধ করে দিলেন। তখন তো পয়সা দিত, 8 আনা দিত, 10 আনা দিত। বেশিরভাগ বাচ্চাদেরকে দেখলাম ওই ঝাঁকিতে করে আলতার আচার, তেঁতুলের আচার এগুলো নিয়ে আসতো, সব বাচ্চারা টিফিনের মধ্যে ঝাঁপিয়ে পড়তো। আর তখন কতগুলা আইসক্রিম বিক্রি করতো গোল গোল করে, আর কিছু রসগোল্লার মতো কিছু মিষ্টিও ছিল, ওগুলো খুব ফেভারিট ছিল বাচ্চাদের। ওগুলাই আমরা খেতাম টিফিনের সময়। ওগুলো বন্ধ হয়ে গেল। এর পরবর্তী পর্যায়ে বেতন দেওয়া বন্ধ করে দিল। কি বলেন? হ্যাঁ, স্কুলের কোনো বেতন দিবে না উনি। বাবা কেন এরকম করছিল আমি ঠিক জানি না। একবার স্কুল থেকে যখন নোটিশ পাঠিয়ে দিল যে ওরা, স্কুলের মানুষজন জানতো, যেহেতু স্মল কমিউনিটি, আমাদের স্কুলটা ছিল আমার বাসার থেকে 2 কিলোমিটার দূরে। তো প্রায় 4 কি 5 মাস পরে ওনারা, পরীক্ষার আগে বোধহয়, ওনারা বাসার মধ্যে নোটিশ পাঠিয়েছেন যে এটা তোমার বাবাকে দিও। তো আমার বাবাকে আমি দিয়েছিলাম ওই কাগজটা পড়ে। আমার বাবা প্রথমে বললো যে এত টাকা বেতন বাকি কিভাবে, কি হলো? হ্যাঁ, সাথে সাথে তখন আমার সৎমা বললো যে না, আমি ইচ্ছা করে দিই না, ওর দুষ্টুমি বেড়ে গেছে, ও কোনো কথাই শোনে না, সো আমি দিব না, ওকে কোনো বেতন দিব না। পরে এর মধ্যে আমার বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে মাত্র। কারণ আমার মনে হয় চেয়েছিল যে এই আমার বড় বোনকে উনি যত তাড়াতাড়ি বিদায় করে দেয়, ওনার জন্য সুবিধা হয় এদেরকে হয়তো কন্ট্রোল করা। তখন আমার বড় ভাই আসলো, এসে বললো যে আব্বা বেতনটা দিয়ে দেন ওর, নাহলে তো পরীক্ষা দিতে পারবে না। তো অনেক অনুনয় বিনয় করে পরে বাবা তখন দিল আর কি ওই বেতনটা, জাস্ট স্কুলের সব বেতন পরিশোধ করা হল। এইভাবে ঠেকে 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 আমি শুধু ভাবছিলাম ওই সময় যে আমি যদি কোনো রকমে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারি, তাহলে আমি হয়তো কিছু একটা করতে পারবো। কারণ ক্লাস 7, 8, 9 এটার তো কোনো ভ্যালু নেই। একদিন আমি যে স্টোরির একটা লাইন আপনাকে দিয়েছিলাম, এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার জীবনে। এটা মেইল করেছিলেন? হ্যাঁ, আমি জানি, আপনারা একটু শোনেন। জি, এটা আমার জীবনের হয়তো চিন্তা ভাবনা টার্নিং পয়েন্ট আর কি এটা। এর মধ্যে আরেকটা জিনিস বলে ফেলি, ওনার আত্মীয় স্বজন, ওনাদের ফ্রেন্ড কেউ যদি বাসায় আসতো, আমাদের বাসাটার পাশে সিঁড়ি উপরের দিকে, আমাদেরকে উপরে সিঁড়ির ওখানে চলে যেতে হতো যতক্ষণ ওনার ওই ফ্যামিলি কিংবা ওনার ফ্রেন্ডস কেউ যদি আসতো। উই আর নট অ্যালাউড, অ্যাবসলিউটলি নট অ্যালাউড, আউট অফ সাইট। ওখানে আমরা থাকতাম, রাত হোক, 8টা হোক, 10টা হোক, আমরা ওখানে এখনো মনে আছে ভাই বোনরা বারান্দার ওই সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এরকম করে করে মাঠের দিকে তাকাতাম, দূরে আলো দেখতাম, একজন আরেকজনের সাথে এভাবে, দিস ইজ আনবিয়ারেবল। দেন ওনার এক বোন সম্পর্কিত উনি এসেছিলেন বাসায়, ওনারা আমাদেরকে দেখেনি, তো বললো যে তোমাদের ওই আগের ঘরের ওই ছেলে মেয়েদেরকে ডাকো না, কারণ ওরা তো নর্মাল মানুষ। বোধহয় উনি কনভিন্স করেছে, পরে আমাকে ডেকে নিয়ে গেল। তো ডেকে নিয়ে যাওয়ার পর ওখানে আমার ভাই বোনদেরকেও দেখালো, পরিচয় করালো, তারপর আমার দিকে তাকালো। আমার বাবা বসা ওখানে ডাইনিং টেবিলের কর্নারে, আমার সৎমা এখানে বসা, আর ওনার বোন সম্পর্কিত, শি ওয়াজ ভেরি গুড লেডি। তো উনি তাকে বলল যে কোন ক্লাসে পড়ো, তখন এরকম বললাম। তখন কিন্তু আমি ক্লাস
9-এ থেকে 10-এ উঠব। তখন আমি ওনাকে বললাম, কিন্তু মজার ব্যাপার হলো সাথে সাথে ওনার কথাটাই পিক আপ করে নিল আমার বাবা। এই প্রথম দেখলাম, বললো যা ওরা আর কি লেখাপড়া কি করবে, 2 দিন পর রিক্সা চালাবে। অ্যান্ড আই ওয়াজ অ্যাবসলিউটলি কমপ্লিটলি লস্ট। এখন হয়েছে কি, এরা আগের ঘটনার সাথে এটা জরুরি কথাটা বলার। আমার সৎমা যখন কমপ্লেন করছে যে ও পড়াশোনা করে না, এই করে না, সেই করে না, কিন্তু উনি কিন্তু স্টোরি বলছেন না যে আমার পড়াশোনার কোনো স্কোপ নেই। তখন আমার বাবা বলছিল, তুই যদি ক্লাস 9 থেকে 10-এ ওঠার সময় তুই যদি 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারিস, তোকে আমি একটা সাইকেল কিনে দেবো। আমার যতটুকু সময় আছে, মানে যতটুকু সময় পেয়েছিলাম, আমি রাত দিন খেটে আমার মনে হয় যতগুলো বই যেভাবে মুখস্থ করা যায় সব করে ফেলেছিলাম। কিভাবে আমার ব্রেনে স্টোর হয়েছিল আমি জানি না, বাট করে ফেলেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ মিরাকল, যখন রেজাল্ট বের হলো ক্লাসে আই ওয়াজ ফার্স্ট। কিন্তু বাবাকে এই রেজাল্টটা আমি বলতে পারছিলাম না, কারণ একটা মানুষকে আপনি যখন অ্যাপ্রোচ করবেন, এই অ্যাপ্রোচের একটা সময় তো দিতে হবে। কারণ আসতেন, ধামধুম করে চলে গেলেন, বেডরুমে ঢুকে গেলেন, ওয়াশরুমে গেলেন, খাওয়া দাওয়া করলেন, সুযোগ পাচ্ছিলাম না। উনি যখন এই খালা যখন জিজ্ঞেস করলেন, তখন আমি যখন বললাম যে আমি 9 থেকে আমি 10-এ উঠেছি, তো উনি বললেন কোন ইয়েতে সাবজেক্ট নিয়েছে, আমি বললাম সায়েন্স। তো উনি বললেন যে কোনো প্লেস পেয়েছো, তো আমি বললাম জি, আমি ফার্স্ট হয়েছি। আমার বাবা তখন চিৎকার করে বললেন, এখনো তুই মিথ্যা কথা বলিস, যা এখান থেকে, যা বেরো এখান থেকে। তা আমি চলে গেলাম আমি ওখান থেকে। ওনারা বিশ্বাস করেননি যে মানুষটাকে আমি চিনি, যে আমার জন্মদাতা, আর আজকে যেই কাজটা উনি করেছেন আমি ওনাকে চিনতে পারছি না আসলে। ওই বয়সে, ওই মুহূর্তে, তখন আমার কত 14 বছর, 14 থেকে 15 মতো হবে। সেই দিন ওই ইনফরমেশনটা ব্রেনে ঢুকেছে। ঢোকার পর শুধু আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ম্যাট্রিকটা পর্যন্ত তুমি আমাকে ধৈর্য দাও, শুধু ম্যাট্রিকটা অন্তত পাস করি, একটা সার্টিফিকেট অন্তত থাক যে আমি কিছু একটা করি। কোনো প্লেস পজিশন এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। ওটা নিয়েছিলাম, ওটা বাবা বলেছিল, বাবাকে প্রুফ করতে যে আমি তোমার ছেলে, আমি পারবো, আমি সত্যিই পারবো। আপনি সবার ছোট ছিলেন? না, আমি ছিলাম 4 নম্বরে। তারপর আরো যে ছোটগুলো ছিল, তাহলে তাদের অবস্থা কি ছিল? কারো অবস্থা ভালো না, কিন্তু আমি আমার স্টোরি বলছি এই কারণে, বিকজ আমার প্রতি মেইন টার্গেট, উনি কোনোদিন মা ডাকাতে পারেনি আমাকে। কোনোদিন না। ওরা সবাই মা ডাকতো? সবাই ডাকতো। ওরা ওই 1 সপ্তাহের ভিতরে ওরা অ্যাডপ্ট করে নিয়েছে। ঠিক ম্যাট্রিক পরীক্ষার আগে, বোধহয় 2 মাস আগে, আমার চিকেন পক্স হলো। বাট চিকেন পক্স যে হলো, আমাদের বডিতে তো কিছু নেই তখন। আমি খাবার দাবার তো সব কিছু একেবারে লিমিট। সকালবেলা রুটি চিনির একটু করে দিয়ে রুটি রোল করে 1 কাপ চা খেয়ে চলে যেতে হতো। দুপুরবেলা খাবার ঠিক নাই, কারণ স্কুলে থাকতাম। রাত্রে এসে ভাত ডাল, হয়তো একটা সবজি। আর ডাইনিং টেবিলটা ছিল একই ডাইনিং টেবিল, কিন্তু লেফট দিকে বসতো, আমরা এদিকে বসতাম, আমার বাবা বসতেন, আমার সৎমা এখানে বসতেন। এটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ল্ড। ওখানে এভরিথিং ইজ নর্মাল, লাইক ফিশ, মিট, ভেজিটেবলস, রাইস, হোয়াট এভার, লাইক এভরি ডে ইজ এ ডিফারেন্ট মেনু। কিন্তু এইখানে এই সাইডটা ইজ ডিফারেন্ট। এগুলো হয় আসলে? এগুলো হয়েছে। মানে আমি, একটা কথা আছে, খুব বিখ্যাত একজন মানুষ বলেছিলেন যে তুমি ততটুকুই জানো যতটুকু তুমি অভিজ্ঞতা অর্জন করেছো, তার বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে তুমি জানো না। বাট ইউ হ্যাভ টু বিলিভ যে তার বাইরের ওয়ার্ল্ডটা অনেক বড়। আমার জীবনে কোনোদিন আমি এই ধরনের অভিজ্ঞতা ফেস করিনি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে যে আমি কি গল্প শুনছি। এমনও দিন গেছে যে শুধুমাত্র ডাল আর রুটি এই সাইডে, আর এমনিতে মেজরিটি হয়তো রাইস হলে যে কোনো একটা কিছু হতো, অনলি ওয়ান আইটেম। আমার হঠাৎ করে ওই অবস্থায়, ম্যাট্রিকের ঠিক 2 মাস হবে, 2 মাস আগে আমার চিকেন পক্স হয় যে এমন চিকেন পক্স যে 1 মিলিমিটার জায়গা নেই, প্রচণ্ড জ্বর। যখনই এটা লোকেট করলো, তখন আমার সৎমা আমাকে, আমাদের বারান্দা ছিল, আমাকে বারান্দাতে শিফট করে দিল, মানে রুমের বাইরে ওটা বারান্দা। ওই বারান্দার ভিতরে আমি, আমার মনে আছে ছোট পিঁড়ি ছিল, একটা পিঁড়ি দিয়েছিল, ওই পিঁড়ির মধ্যে মাথা রাখতাম, ওখানে ঘুমাতাম। কি বলেন? ওখানে ঘুমাতাম ওই বারান্দায়। এবং আমার মনে পড়ে আমার 3 কি 4 দিন আমার মনে হয় বেহুশের মতো অবস্থা ছিল। আমার ভাই বোনরা কাঁদতো, দরজা খুলে ওরা
জাস্ট দরজাটা খুলে ওদিক দিয়ে বারান্দার মধ্যে এভাবে থালার মধ্যে খাবার দিত। আহা, আমাকে একটা ট্যাবলেট কিনে দেওয়া হয়নি, কোনো ওষুধ না, কিচ্ছু না, জাস্ট এ বেসিক মিল যেটা বাসায় করছে আমাদের জন্য, ওটা জাস্ট দরজাটা খুলে ওদিকে বারান্দায় ঠেলে দিত, আবার টেনে নিয়ে চলে যেত। আপনার অন্যান্য ভাই বোনরা তো চাইলে করতে পারতো, তারা কেন করেনি? ওদের ক্ষমতা ছিল না, কারণ আচ্ছা। বাবা অনেক পাওয়ারফুল ছিলেন, কারণ একটা পাওয়ারফুল মানুষের সামনে ফেস করা এত ইজি না, ও, এত ইজি না, ওই অবস্থায় না। বড় বোনটা থাকলে যতদিন ছিল একটু কমফোর্ট জোনে আমরা ছিলাম। আমি নিজে নিজেই সুস্থ হয়ে গেলাম ন্যাচারালি, ইমিউন সিস্টেম হয়তো ডেভেলপ করেছে, করে নিজে নিজেই ভালো হলাম, কিন্তু উইকনেসটা রয়ে গেল। তো এই ধকলটা, আমি কোনো ঠিক মতো লেখাপড়াও করতে পারিনি। যতটুকু সময় পেয়েছি সম্ভবত 1 থেকে 1.5 মাস হয়তো আমি নিজে বই পড়ে চেষ্টা করেছি, কিন্তু তার মধ্যে ওই ইন্টারফারেন্স তো আছেই ওগুলোর মধ্যে। আরেকটা জিনিস বলি এখানে, আমার সৎ মা ঘরে আসার পরে কোনোদিন উনি কোনো বই কিনে দেননি। আমার কি করতে হতো, আমার ফ্রেন্ডদেরকে ধরে, তাদের সিনিয়র ভাই বোনকে ধরে তাদের পুরনো বইগুলা যেগুলো আছে ওগুলা নিয়ে এসে পড়তাম। এগুলো একদম অ্যাবসলিউটলি লাইক প্রত্যেক বছর এরকম হচ্ছে যে ধার করা বই নিয়ে এসে পড়ছি। ম্যাট্রিক পরীক্ষা দিব, পরদিন হচ্ছে আমাদের ম্যাথসের পরীক্ষা, জিওমেট্রি ম্যাথসের পরীক্ষা। আমার কিন্তু কোনো বক্স নেই, তো এর আগে বলেছিলাম একবার, জ্যামিতি বক্স নাই আপনার? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওই যে আপনাকে তো সার্কেল রাখতে হবে, টান দিতে হবে, ফিজিক্সের অনেক কিছু আছে ওগুলা করতে হবে, নাই। আমি যখন করতাম, নিচের তলায় এক আপু ছিলেন, ওই আপুর থেকে আমি মাঝে মধ্যে নিয়ে আসতাম, কিন্তু ওই দিন ওই আপুকেও পাই না, আপুও নাই পরীক্ষার দিন নিচের তলায়। জিওমেট্রি বক্স ছাড়া আমি পরীক্ষা দিতে গিয়েছি যে কোনো ফ্রেন্ডের কাছ থেকে হাতে পায়ে ধরে পাশের থেকে শেয়ার করে হয়তো করব, এইভাবে আমি পরীক্ষা দিয়েছি ম্যাট্রিক। আমি নিজেও জানি না আমি পাশ করব না ফেল করব। রেজাল্ট বের হলো এবং আমি নিজেই অবাক হলাম। ও তখন বলতো সেকেন্ড ডিভিশন, হায়ার সেকেন্ড ডিভিশন, এইভাবে বলতো। দেখি আমি হায়ার সেকেন্ড ডিভিশন পেয়েছি সায়েন্স থেকে। হ্যাঁ, সায়েন্স থেকে। তো আমি অবাক হয়ে গেলাম নিজেই। তো এই সার্টিফিকেট নিয়ে আমি তখন আমাদের চিটংয়ে বেস্ট ছিল চিটং কলেজ, তার সবচেয়ে ভালো ছিল আর কি। গেলাম, ঢুকলাম ভেতরে। হয়েছে কি, আমার চুল ছিল অনেক লম্বা। এটাও একই কাহিনী, উনি কবে আমাকে চুল কাটার পয়সা দিয়েছেন কারো ওনার মনে নেই। আমি কি করতাম, চুল ছিল লম্বা, আমার বেশ সিল্কি চুল ছিল, আমি নিজে নিজে বোনদেরকে দিয়ে বলতাম একটু পর্যন্ত কাটো, একটু পর্যন্ত কাটো, এইভাবে কেটে কেটে আমার চুল ছিল এই পর্যন্ত লম্বা। কোনো আঁচড়ানো নাই, কিচ্ছু নাই, এখনো ওই অভ্যাস। আমি কোনোদিন চুল আঁচড়াই না, হয়তো আমি 50 ইয়ার্স চুল আঁচড়াই না। আমি গোসল করি হাত দিয়ে জাস্ট। আমি কখনো চুল আঁচড়াই না, আমার কোনো চিরুনি নাই, ব্রাশ নাই, কিছু নেই। তা আমি ঢুকলাম, টিচাররা আমার দিকে তাকালো যে একটা ছেলে এখানে শহরের নামকরা কলেজে ভর্তি হতে এসছে, ওর যে বেশবাসের কথাতে দেখেন, আমি বললাম না যে কত কিছু মনে পড়ে। উনি লাস্ট আমাদেরকে কাপড় দিয়েছিলেন, আমি তখন বললাম যে ক্লাস 6-এ, যখন একবার শুধু সম্ভবত ঈদের মধ্যে উনি কাপড় দিয়েছিলেন, মানে একটা প্যান্ট একটা শার্ট। এর পরবর্তী যতদিন পর্যন্ত আমি বাসায় ছিলাম ম্যাট্রিক পর্যন্ত কোনো কাপড় কিনে দেয়নি। হাউ ডু ইউ ম্যানেজ? ওটাই বলছি, কাপড়ের তখনকার দিনে যারা প্যান্ট পরতো, এমনিতে আমাদের ছিল বেশিরভাগ ফ্যামিলির 2টো প্যান্ট 2টো শার্ট থাকতো, একটা কি 2টা লুঙ্গি থাকতো, না একটা পায়জামা থাকতো, একটা পাঞ্জাবি থাকতো। এটা ছিল একটা একেবারে নর্মাল যে কোনো একটা ফ্যামিলির বাচ্চা। আমি করতাম কি, নিচে দিয়ে ওগুলো বাড়াতে বাড়াতে একদিন এমন সময় হয়েছে যেহেতু আমি লম্বা হচ্ছি আর ওটা ম্যাচ করছে না। আমাদের ওখানে টেইলার ছিল, টেইলারে নিয়ে যেতাম, ও অন্য যে কাটা কাপড় আছে ধরেন হোয়াইট কাপড়টা সেলাই করে দিয়ে ওটা আবার এক্সটেন্ড করতো, সাইডেও তাই করতো। এই পাশ দিয়ে, প্যান্টের পাশ দিয়ে আপনি এতটুকুও বাড়াতে পারবেন, ওটা কিন্তু পুরোটা একটা পাট্টা দাও, এবং প্যান্টের নিচে ওটাও একটা পট্টি দিয়ে করা, এক্সটেন্ডেড করা। শার্টও তাই। কেউ বিশ্বাস করবেন আমি জানি, বাট আমি যা বলছি সত্যি কথা বলছি। তা আমার এই বেশবাস দেখে, বাট পরিষ্কার রাখতাম, হয়তো একটা ধুয়ে আমি রাখতাম, বসে থাকতাম, ওটা শুকালো, ওটা পড়তাম, ওটা নিয়ে এসেই রাত্রেবেলা স্কুল থেকে এসে হয়তো ধুয়ে দিতাম যদি ময়লা টলা হতো। এই বেশবাস দেখে এই ছেলে এসছে এখানে ইন্টারভিউ দিতে, তো উনি ঢুকলেন, বসালেন, 3-4 জন টিচার ছিল চিটং কলেজে। তো আমাকে নাম জিজ্ঞেস করলো, আমি বললাম আপনি যেভাবে নাম জিজ্ঞেস করেছেন, বাবার নাম কি বললাম।
তো প্রথমে টিচার আমাকে বললো যে তুমি এরকম চুল রেখে কলেজে আসতে চাও, উনি বললেন। তা আমি চুপ করে আছি, কি জবাব দেব। তখন আরেক টিচার জিজ্ঞেস করলো, ইংরেজিতে বলো আমি লম্বা চুল রাখিতে ভালোবাসি। তো আমি বললাম। তো পাশের আর সায়েন্সের টিচার বললো সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি, বললাম। আর ফিজিক্সের একজন বললো ইনার্শিয়া নিয়ে কথা বললো। তো আমি জবাব দিয়েছি, এই কটাই আমাকে প্রশ্ন করেছে, এখনো মনে আছে আমার। তো আমি বেরিয়ে এসেছি। তো যারা সিলেক্ট হয়েছে সবার নাম, হঠাৎ নিচে তাকিয়ে দেখি ওয়েটিং লিস্ট 4 জন, এখনো মনে আছে। তার মধ্যে ওয়েটিং লিস্টে প্রথম আমার নাম রেখেছে। তো আলটিমেটলি আমার আর চিটং কলেজে যাওয়া হয়নি, বিকজ ওরা আমাকে আর ডাকেনি। তখন ওই টাইম চলে গেল, তখন আমি কি করব, আমাকে তো একটা কলেজে ভর্তি হতে হবে। তো আমি সিটি কলেজে ভর্তি হয়ে গেলাম। কত সালে ভর্তি হলেন? এটা আমি তো ম্যাট্রিক করেছি 75-এ। আচ্ছা, তার মানে তাহলে 76 সেশন। 76-এর সেশন ওখানে। তবে বাসায় আসলাম, বাসায় এসে ওই রুটিনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কোরবানি ঈদের দিন, আর সেই ভোর থেকে অন্ধকার থাকতে আমরা তখন উঠতাম। আর মাংস কাটা এত ইজি না কিন্তু, মানে আপনার এমনিই খিদা লাগবে। তো আমরা নামাজে গেলাম, নামাজ থেকে এসে মাংস কাটাকাটি করলাম। প্রথম ওই যে ফাতেহার মাংস বলে না, ওগুলা রান্না হতে প্রায় 1টা বেজে যায়, 1টা-1:30টা বেজে যায়। তো ওটা রান্না হয়েছে, আমি তাড়াহুড়া করে গোসল করে আসলাম। ভাই বোনরা সব খেতে বসছে, বাবা মা সহ। এর মধ্যে আমার এক স্কুলের ফ্রেন্ড, আমার খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, গোসল করার পর খিদাটা আরও বেড়ে গেছে। আর মাংস রান্না হয়েছে, কোরবানির মাংস, ওটার ফ্লেভারই তো ডিফারেন্ট। তো আমি জাস্ট বসেছি, আমার এক বন্ধু স্কুলের, সে আমাকে যে শার্টটা দিল, হালকা গ্রিন রঙের একটা শার্ট, কারণ ওরা জানে আমার যে কাপড় চোপড়ের যে অবস্থা। তো ও আমাকে দিয়েছিল, বলে যে তুই এটা ঈদের দিন পরিস, তুই এটা রাখ, তুই এটা পরিস। তো আমি এটা নিয়ে এসেছিলাম। এসে তো আমি ওটা গায়ে দিয়ে ডাইনিং টেবিলে ওখানে বসেছি। বসে জাস্ট রুটিটা ছিঁড়ে মাংসটা মানে বাটি থেকে নিব, আমার সৎমা বলে কি, এটা কার শার্ট? তা আমি তাকে বললাম যে আমার এক বন্ধু দিয়েছে। বলে বন্ধু দিয়েছে আর তুমি শার্টটা গায়ে দিয়ে দিলা? তো আমি বলছি জি, আজকে ও দিয়েছে, তো আজকে পরে ওর বাসায় যাবো আর কি। খোলো এখন, শার্ট খোলো। আমার বাবাকে বলে যে দেখলা ছেলে কিরকম বেয়াদব, আমি তোমাকে বলছি না, ও আমাদেরকে অপমান করছে, মানুষ থেকে শার্ট চেয়ে নিয়ে এসে সে গায়ে দিচ্ছে, মানুষ কি ভাববে দেখো। আমার বাবার কি জানি হলো, হঠাৎ করে উনি উঠে, আমার বাবা তখন কাঠের খড়ম পড়তেন, ওটা ঠক ঠক শব্দ হতো, ওই টেবিলে ওই খাওয়ার ওই অবস্থার মধ্যে আমাকে মারতে 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 নিচে। আমার ভাই বোনরা ধরে রাখতে পারতেছে না বাবাকে। আব্বা ছেড়ে দাও, আব্বা, আব্বা আজকে ঈদের দিন, আব্বা ছেড়ে দাও, আব্বা ও সকাল থেকে অনেক কাজ করছে, আব্বা ছেড়ে দাও না। এক সময় দেখি আমার মুখ ফেটে রক্ত বেরোচ্ছে, আমার মানে আই ক্যান সি মাই ওন ব্লাড অ্যাকচুয়ালি। কিন্তু আশ্চর্য জিনিস কি জানেন, আমি কিন্তু কোনো কান্নাকাটি করিনি। এবং একটা পেইন যখন হিট হয় না, একটু পরে আর আপনি কোনো পেইনও ফিল করবেন না। এটা যে কি জিনিস আমি নিজেও জানি না, কিন্তু রক্ত পড়তেছে আমি দেখছি। আমি উঠে গেলাম, শার্টটা ছিঁড়ে গেছে। এই তখন আমার মাথার ভিতরে ইনফরমেশনটা আসলো যে না, এখানে আর থাকা যাবে না। তখন আমি উঠে হেঁটে জাস্ট ডাইনিং টেবিল ক্রস করে আমাদের মেইন দরজাটা খুলে আমি বাইরে বেরিয়ে যাব। তখন আমার সৎমা চিৎকার করে বলতেছে, একটা পা যদি ঘরের বাইরে তুমি দিছো এই অবস্থায়, কারণ উনি দেখেছে আমার শার্ট ছেঁড়া রক্তাক্ত অবস্থায়, তুমি আর জীবনে এই বাসায় ঢুকতে পারবে না। আমার বাবা তখন, মানে একটা মানুষ কি করে বদলে যেতে পারে, একেবারে নর্মাল, মানে উনি ঠিক খাবার টেবিলে বসা, আবার রিটার্ন করে বলে যাক যাক বাইরে যাক, কি আর করবে, 2-4 দিন বাইরে থাকবে, না খেয়ে তখন কুকুরের মতো ঘুরবে, তারপর না হয় রিক্সা চালাবে, ছেড়ে দাও, ঠিকই বাসায় আসবে দেখবা। এই কথা শুনে আমি ব্যাক করলাম। এই প্রথম বাবার সাথে আমি কোনো দিন, বাবা এত, অন্তত আমি বলতে পারি 1000 টাইম অন্তত উনি আমাকে হিট করেছেন, কিন্তু কোনোদিন একটা কথা বলিনি যে ঠিক আছে তুমি আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলো। এমনও দিন গেছে আপনি আশ্চর্য হবেন, মা ডাকানোর জন্য, এটা আমি জানি না, আপনি যদি চান এডিট করতে পারেন, উনি আমাকে শোয়ায় দা এনে বটি এনে আমার গলার উপরে দিয়ে বলছে যে তুই মা ডাক, নাহলে এখন তোকে আমি দেবো। এটা যদি চান আপনি এডিট করতে পারেন, বাট দিস ইজ ট্রু। বলিনি আমি সে জবাই করে দাও তুমি, কোনো অসুবিধা নেই। এই প্রথম আমি ওনাকে ব্যাক করে বাবাকে বললাম, বাবা
তোমার রক্ত যদি আমার মধ্যে থাকে আমি রিক্সা চালাবো না, দেখবা একদিন আমি কিছু হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো। আমি সরি, আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি বিকজ নো প্রবলেম। এবং জি বাবাকে এত পছন্দ করতেন উনি, উনি বলে যা যা বের হয়ে যা, আমার চোখ সামনে থেকে চলে যা। আর কি থাকে আপনার বলেন, কিচ্ছু থাকে না, বাস বের হয়ে গেলাম। বের হয়ে 76 সাল। 76 সালে 76 সাল। পকেটে টাকা পয়সা কিছু ছিল? কিচ্ছু না, অ্যাবসলিউটলি কিচ্ছু না। ওই বন্ধুটার কাছে গেলাম, বেশ ওদেরও প্রায় 2-2.5 কিলোমিটার দূরে, ওরা বেশ রিনোন ফ্যামিলি ওই চট্টগ্রামের। ওকে ওই অবস্থায় গেলাম। ওরা তো ওই ঈদের দিন আমাকে এই রক্তাক্ত অবস্থায় দেখে ওই বন্ধুরা মানে মাথা খারাপ হয়ে গেল। ওর বাবা মা ছুটে আসলো, বলে যে চলো এখন এইটার ব্যবস্থা করছি। আমি বলছি না, যে চাচা কিছু করার দরকার নেই, কিচ্ছু করেন না, কিছুই বলার দরকার নেই। তখন ওই বন্ধুর সাথে আমি 2-1 দিন ওখানে থাকলাম। তো বন্ধুটা, আমি বললাম যে আমি এখানে চিটং শহরে থাকবো না। তো আমি থাকবো না, আমি এক কাজ করি, আমি স্কুলে যাই, স্কুলে গিয়ে, কারণ তখন তো বন্ধ, ঈদের বন্ধ, যদি যেভাবে পারি প্রফেশনাল সার্টিফিকেট আর কিছু একটা আমাকে কাগজটা নিয়ে আমি ঢাকায় চলে যাবো। তো ওরা জিজ্ঞেস করেছে ঢাকায় কে আছে, আমি সে না কেউ নাই, বাট আমি আই উইল ফাইন্ড সামথিং, মানে আমি ওখানে যাই, দেখি, আমি কিচ্ছু জানি না, কারণ এখানে আমার থাকতে ইচ্ছা করছে না, এই সিটিতে আমি আর থাকবো না। তখন আমার বন্ধু যখন দেখলো যে আসলেই আমি চলে যাব, তখন ও আমাকে কয়েকটা কাপড় চোপড় দিল, তারপর আমার হাতে কিছু টাকা দিল। টাকা দিয়ে বলে যে তুই ট্রেনে করে চলে যা। তাহলে এই ট্রেনে টিকিট কাটার পরে আমার পকেটে তখন 167 টাকা। এই আপনার পুঁজি? জি, আর কিছু নেই। কোথায় যাবেন, কি করবেন কিছু জানেন না? ঢাকায় আসবেন এখানে, তবে না আমার কাজের লোকের দরকার নেই। আমি দেখেন আমার টাকা পয়সা নাই, আপনি যেটা বলেন আমি এটা করব, ডেইলি বেসিসে আপনি আপনাকে যা দিবেন আমি এটা নেব। উনি কতক্ষণ আমার দিকে তাকিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, দেখো পারবা তো? আমি বলছি হ্যাঁ পারবো। বলে ঠিক আছে, তুমি গ্লাস ট্লাসগুলা নিবা, ওইখানে যাবা, ধুয়ে আনবা, আবার গ্লাসগুলা রাখবা। করেছি, উনি কিছু টাকা দিলেন, বাস। কয়দিন পর পর আমি ওনার ওখানে আসতাম, উনি দিত। আরেকদিন আমার এমন হয়েছে যে আমার হাতে কোনো টাকা নাই, মৌচাকের মার্কেটের সামনে কিছু মুচি বসতো পলিশ করতে। দেখেন একটা মানুষ কোন লেভেলে গেলে, মানে মানি কি জিনিস আপনাকে বেঁচে থাকার জন্য, আপনার মাইন্ডে আর কোনো কিছু কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না, আপনার সম্মান অসম্মান কি হচ্ছে না হচ্ছে। আমি ওই মুচিকে গিয়ে বললাম যে ভাই, কারণ আব্বার জুতা পালিশ করতে করতে আমার কিন্তু আমি ওয়াটার পালিশ পর্যন্ত করতে পারতাম, শিখে গেছি। আমি বলছি ভাই আপনি যদি একটু ফুরসত হন, আপনি আমাকে দিয়েন, আমি ওই কাজটা চালাবো, আপনি যাই দেন আমি নিতে পারবো। এই কাজটা পর্যন্ত আমি করেছি কয়দিন। আপনাকে দিয়েছিল? দিয়েছিল, প্রথমে দিতে চাইনি। So you do it? I did it. মৌচাক মার্কেটের সামনে বসে। কে চিনে? ও মাই গড, এগুলো তো আমি মানুষের এত গল্প জানি, বাট এই লেভেলে দিস ইজ 100% পিওরলি এক্সট্রিম। আমার এখানে কিন্তু নার্ভ কিন্তু দপদপ করছে, আই ক্যান ফিল ইট। এইভাবে সত্যি করে, এইভাবে ওপেনলি আমি কাউকে বলিনি আসলে, এইভাবে এই চরম সত্য। আই মাস্ট সেলিউট ইউ, পুরো বাংলাদেশ এই গল্প শুনবে, আমি আপনাকে শুধু এতটুকু বলতে পারি। ও মাই গড, ও মাই গড, আনথিঙ্কেবল। ওকে, তারপর? বিকজ আপনারা জানেন না এই গল্পটা কোথায় যাবে। এমন সময় হঠাৎ করে মৌচাক মার্কেটেরই, আমি নাম বলবো না ওদেরই, মৌচাক মার্কেটের ঠিক দুটো দোকানের যে শাড়িগুলো আছে, আলামিন, আপনার যে বেকারি টেকারিগুলো আছে, ওটার পাশ দিয়েই তখন ওখানে দুটো বিল্ডিং ছিল। তা আমি বলি যে আচ্ছা একদিন এখানে ট্রাই করে দেখি, এখানে কেউ নেবে কিনা। তা আমি ওখান দিয়ে দেখি সিঁড়ি দিয়ে এইভাবে উঠছি, দরজা প্রথম তলায় নক করলাম, কেউ খোলে না। মানে আমি চাচ্ছি যে কাউকে পড়াতে, যাতে কিছুটা টাকা পাই অন্তত। আর পড়াশোনা করালে আমি নিজেও, আমার জন্য এটা জিনিসটা চালু থাকলো যে আমি পড়াতে পারবো, আর আমার নিজের ক্লাসের ছেলেদেরকে পড়ানো আমার কোনো অসুবিধা নেই। এবং এই অভ্যাসটা কিন্তু আমার চিরদিন, আমার নিজের ক্লাসের ছেলেদেরকে আমি পড়াতাম। তখন 3 তলায় যখন গিয়ে আমি নক করলাম, দেখি দরজা খুললো একটা মেয়ে, দরজা খুলে বললো যে, তাকালো এরকম। আমি বলছি এখানে কি হাউস টিউটর লাগবে? আমি পড়াতে এসেছি, পড়াতে পারবো আমি। চলে গেছেন আন্দাজি? আন্দাজি, অ্যাবসলিউটলি। এর আগে অনেক বাসায় ট্রাই করেছি, হয়নি। সবাই দেখে না, লাগবে না, বন্ধ বন্ধ বন্ধ। এটাতে খুলে তুমি এটা থাকলো, হঠাৎ করে ডাক দিল, বাবা। আমি বলছি
কি ব্যাপার, কিছু বলবে নাকি? তো দেখি দাড়িওয়ালা এক ভদ্রলোক বের হয়ে আসলেন, গেঞ্জি পরা। জি বাবা, ওই ইয়ের লাগবে তো, কার যেন নাম বললো, বলে যে অন্য টিচার লাগবে, বলে যে উনি পড়াতে নাকি পারবেন। দেখেন আশ্চর্য, লাক কিভাবে ফেভার করে। তাকালো আমার দিকে, তাকায় বললো যে তুমি পড়াতে পারবা? হ্যাঁ পারবা। কি পড়াবা? তাই বললাম যে আমি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো পড়াতে পারবো, আর এমনি বাংলা তো এগুলো আমি দেখিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কোথায় থাকো? তা বললাম আমি এই যে সামনে থাকি, রেল ক্রসিং এর ওপাশে। আচ্ছা কালকে এসো বিকালবেলা। আমি চলে গেলাম, এই যে আশা পেলাম, এবং ওই কাজটা আমি পেলাম। দুই ভাই, ছোট দুই ভাই। আলটিমেটলি ওর এই বড় ভাই আমার জীবনের আরেকটা বেস্ট ফ্রেন্ড হয়েছিল। এইটা পাওয়ার পর তখন আমার কিছুটা মনিটরি সলভেন্সি মাত্র আসছে। তো এরকম আমি 2-1 মাস পড়ানোর পরে এখন আমি বললাম যে দেখি এবার ট্রাই করি আবু জর গিফারি কলেজে গিয়ে। তো গেলাম ওখানে, আবু জর গিফারি বললো যে না, নিবে না। তখন আমি তেজগাঁতে চলে আসলাম। তখন ওই ছোট ছোট টেম্পু বেরিয়েছে, তখন আপনি অল্প পয়সা দিলে এক টানে নিয়ে আসতো ফার্মগেটে। তেজগাঁ কলেজে আমাকে ভর্তি নিয়ে নিল। কখন? নাইট শিফটে। ওখানে ভর্তি হয়ে 3 মাস ক্লাস করার পরে নাইট শিফটে, তারপর দেখি যে আবার ট্রাই করছি আবু জর গিফারি, কারণ আমার জন্য ওটা কনভিনিয়েন্ট। তখন আবু জর গিফারি বলে যে আমি বললাম যে আপনারা নেননি, আমি তো আবু জর গিফারি অলরেডি তেজগাঁতে ভর্তি হয়েছি, এখন নেবেন না? তখন একটা ছেলে, আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম অফিস থেকে, একটা ছেলে বলে যে ভাই ওই যে ওনার সাথে কথা বলেন, নিচে দাঁড়ায় সিগারেট খাচ্ছে। তা আমি ওনাকে গেলাম, দেখি একটা কালো করে একটা লম্বা একটা ছেলে। তাই বললাম যে ভাই আমি এখানে ভর্তি হতে চাই, আমি তেজগাঁ কলেজে পড়ছি, এখন এরা তো নিতে চায় না। তো আমাকে তাকায় বলে যে আসো আমাকে দেখো, আসো। নিয়ে গেল ভিতরে, একে ভর্তি করায় দেবা, জাস্ট একটা কথা বললো। তারপরে সেই ছেলে চলে গেল। তা আমি তার নামও ডিসক্লোজ করতে চাই না। তখন আমি তেজগাঁ থেকে নিয়ে এসে তখন রেগুলার আমি তখন স্টুডেন্ট হিসাবে আবু জর গিফারিতে ঢুকলাম। ঢোকার পরে মানে ভর্তি হওয়ার সময় বলেছিল, আমার এখনো মনে আছে, যে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিবা নাকি ইংলিশে দেবা। সারা কলেজ থেকে আমি আর আমার এক ফ্রেন্ড দুজনে একমাত্র ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছি। কেন? কারণ আমার ওই ড্রাইভটা ছিল। আমার কেন জানি মনে হতো ইংরেজি যদি আমি শিখতে না পারি, আমি অনেক বই হয়তো বুঝতে পারবো না, জানতে পারবো না, আমার ল্যাঙ্গুয়েজটাও প্রয়োজন আছে। এইটা ভেবে আমি বললাম যে ঠিক আছে, আমরা ইংরেজিতে দিব। সারা কলেজে আমরা দুজনে ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলাম। এখন এই বইগুলো কিনেছিলাম, তখন এখনো মনে আছে, ফাত্তাইন ইসলাম, ভুঁইয়াইন টিম, সামথিং লাইক দিস। এই বইগুলো আমরা ওই যে আমার ছোটবেলার থেকে আমার ভাগ্যে আল্লাহ যা নির্ধারণ করেছে, আমি নিউ মার্কেটে নীলক্ষেত, ওখানে গিয়ে আমি ওই পুরনো বইগুলো কিনলাম। আপনার এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন প্রাইভেট পড়ে, টিচারের কাছে যায়, আপনার ক্যারিয়ারের মধ্যে এরকম এডুকেশন ক্যারিয়ারের মধ্যে আমার এডুকেশন ক্যারিয়ারে কোনো আর প্রাইভেট টিচার সেই ছোটবেলার যাকে বের করে একবার বের করে দিল, ওর পরে আর কোনোদিন না। এবং এটা আমাকে আরেকটা কনফিডেন্স দিয়েছে। এই কনফিডেন্সটা যে আমার মনে হচ্ছে যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নিয়ে আমি চিন্তা করতে চাই না, আমি সাবজেক্টটা নিয়ে ভাবতে চাই। এটা নিয়ে পরীক্ষা দিয়ে যা পাশ করব ওটাই আমার মেধা, আমি ওটারই প্রাপ্য, এবং আমি এভাবে এগিয়ে যাব। এটা আমার ব্রেনের মধ্যে এরকম একটা ইনফরমেশন ছিল। পরীক্ষা দিতে পারলাম 79-এ ইন্টারমিডিয়েট, 75-এ ম্যাট্রিক, কিন্তু 79-এর ইন্টারমিডিয়েট। গ্যাপ হয়ে গেছে মাঝখানে, গ্যাপ হয়ে গেছে অনেক, এর ভিতরে অনেক কষ্ট গেছে, আপস অ্যান্ড ডাউন গেছে। বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই, কিচ্ছু যোগাযোগ নাই কারোর সাথে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বের হলো। তখন বোধহয় ফার্মাসি ডিপার্টমেন্টটা মাত্র নতুন চালু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। ওরা 15 জন কি 20 জনের মতো শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে করেছি। অরিজিনাল ছিল ওদের বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা, তা আমি বায়োকেমিস্ট্রিতে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি, আর ফার্মাসিতেও করে দিয়েছি। এই ওয়েট করছিলাম ওদের আনসার আসার জন্য। এর ভিতরে হঠাৎ করে একদিন আমরা তখন আমার বন্ধুবান্ধব হয়ে গেল, আমরা তখন প্র্যাকটিস করতাম, কারাটে প্র্যাকটিস করতাম, এটা ফিজিক্যাল ফিটনেস এবং সব কিছু। এবং আমরা কয়েকজন ছিলাম, আমাদের প্রায় স্টুডেন্ট 30-40 জন ছিল। ওদের থেকেও কিছু কিছু ওরা দিত, আমরা টাকা চাইতাম না, বাট ওরা দিত, ওরা শাই ফিল করতো। আমরা প্র্যাকটিস যেখানে করতাম, 2টা জায়গায় প্র্যাকটিস করতাম। টোটাল স্টুডেন্ট প্রায় 60-70 জনের মতো স্টুডেন্ট ছিল। তো এখন একজনে একদিন পেপার একটা নিয়ে এসে আমার সামনে বলেছে যে ভাই আপনি এখানে অ্যাপ্লাই করেন না কেন?
তাকিয়ে দেখি মিলিটারিতে, আর্মিতে আপনার লং কোর্সে ক্যাডেট নিবে। তা আমি তাকালাম, ভালো করে পড়লাম, পড়ে দেখি সব কিছু পড়ে আমি বলছি ঠিক আছে করে দিলাম। কারণ আমি তো ওয়েট করছিলাম যে বায়োকেমিস্ট্রি আসা পর্যন্ত কি দেখি এসে গেল, মানে উত্তর আসলো। ঢাকা কলেজে হচ্ছে আপনার ইন্টারভিউ হবে, ওখানে গিয়ে তো মানে রিটেন পরীক্ষা হবে, ওখানে গিয়ে ভয় পেয়ে গেলাম, মনে হচ্ছে মিছিল হচ্ছে, হাজারে হাজারে ছেলে পেলে মাইকিং করে আর্মির লোকরা বলছে কে কোথায় যাবে, যাকে যে নাম্বার দেওয়া হয়েছে, কোন ক্লাসে বসবে, কি করবে, সিট করবে, সেই করে ধরে ধরে গেলাম। পরীক্ষা দিল, টাইম শর্ট, যা মনে আসলো লিখলাম, খাতা চলে গেল। 1 থেকে 1.5 মাস পরে রেজাল্ট আসলো যে রিটার্ন সিলেক্ট, আইএসএসবিতে যাও। চলে গেলাম আইএসএসবিতে, সেই ক্যান্টনমেন্ট ধরে বাসে করে মুরিঠিনে উঠে সে নেমে ধরে টরে আইএসএসবি সেন্টারে গেলাম। যত অবস্টাকল যা যা আছে সব কিছু করে টরে প্রেসিডেন্সিয়াল ভাইবা, আমরা ওখানে 4 দিন ছিলাম বোধহয় আইএসএসবিতে। তারপর প্রেসিডেন্সিয়াল ভাইবার মধ্যে সব তো বসা, ওখানে সবাই ইন্টারভিউ নিল। আমি জীবনে কোনো দিন কোনো কিছু ইম্প্রোভাইজ করার চেষ্টা করিনি, যেটা ওই মুহূর্তে যেটা বলা দরকার, যেটা সত্য সেটাই আমি বলেছি। কি হবে না হবে এটার দায়িত্ব আমার না। ঠিক 10 দিন কি 15 দিনের মাথায় রেজাল্ট আসলো যে আই ওয়াজ সিলেক্টেড। তো এটা একদম প্রথম সারির প্রথম লং কোর্স যারা ছিল প্রথম দিকের, বাস আর্মিতে আসলো। এখন আর্মিতে যখন সিলেক্ট হয়ে গেলাম, ওরা একটা ফর্দ পাঠালো, আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কারণ ওরা অনেক কিছু দিয়েছে, অনেক কিছু বলেছে, এটা লাগবে সেটা লাগবে, এখন এগুলা কি করব। আলটিমেটলি আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি কাপড় চোপড় কেনা, অমুক টমুক এগুলা নিয়ে আমার প্রচন্ড পরিশ্রম করতে হয়েছিল শুধু কাপড় চোপড় এগুলা কেনার জন্য, বিকজ অনেক কিছুই কিনে আপনাকে নিয়ে বক্স। আমি যখন এটা প্রায় 6-7 মাস পেরিয়ে গেল মিলিটারি একাডেমিতে, কারণ আমার কোনো লেটার আসে না, আমার কেউ কিছু আসে না, কেউ আমাকে চিঠি লেখে না, কেউ নাই, মানে আই ওয়াজ লাইক এ মিস্টেরিয়াস পার্সন। আমার জীবনে কিছু ঘটনা ঘটলো ওই থাকার মধ্যে 6-7 মাসের মাথায়, যখন আলটিমেটলি আমাকে চলে আসতে হলো। অ্যাগেইন সাইকোলজিক্যাল যে একটা ট্রমা, কিন্তু এই ট্রমাটাকে বলে না যে মানুষ বারবার পরে শিখে যায় আসলে উঠতে হয় কিভাবে। কয়দিন পরেই দেখেন হঠাৎ করে দেখি আরেক স্টুডেন্ট একটা পেপার নিয়ে আসলো, এসে বললো যে বলে ভাই এটা দেখেন। কি? তাকিয়ে দেখি আমাদের ন্যাশনাল এয়ারলাইনের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, ওখানে লিখেছে ফ্লাইট স্টুয়ার্ড। বিষয়টা কি পড়ে দেখলাম যে দেশ বিদেশে যাওয়ার জন্য বন্ড দিতে হবে, যে ডিনাই করা যাবে না। ইনিশিয়াল অ্যালাউন্স যেটা দেখালো খুব লুক্রেটিভ মনে হলো। তো আমি চিন্তা করলাম, আচ্ছা আমি আইএসএসবি করে আসছি, আমাকে আর ইন্টারভিউতে আমার আর কি জানার আছে আমাকে জাজ করার কারণ কি ব্যাপার। ওয়াক ইন ইন্টারভিউ, মতিঝিল বলাকা অরিজিনাল যেটা মতিঝিল কুরবানির পেছনে ছিল, ওখানের মধ্যে চলে গেলাম। হাতে কাগজপত্র যে কটা ছিল ওগুলো নিয়ে আমি ওখানে লাইনে দাঁড়িয়ে গেলাম, লম্বা লাইন। সে ভরে গেছি 7টা বাজে, আমার লাইনে আসতে আসতে সম্ভবত বিকেলবেলা হয়ে গেল। ওয়াক ইন ইন্টারভিউ ঢুকলাম, ওখানে 2-3 জন ভদ্রলোক দেখলাম বসা, আমার নাম জিজ্ঞেস করলো, তারপর প্রফেশন কি দিল। হঠাৎ করে এক ভদ্রলোক বলে, তুমি কি আর্মিতে ছিলে নাকি? কারণ তখনও আমার ওই চুলের ওই ভাব, তারপর ফেসের এই জায়গাটা, এগুলা বোঝা যায়, এই চওয়ালটা বেড়ে যায় আপনি যখন লক ক্যারি করবেন, এগুলো ট্রেনিং এ এগুলো বেঁচে, তার শরীরটা একটু তামাটে হয়ে যায়। আমি জি স্যার। বলে বাহ চলে আসলা কেন? আমি বললাম ওনাকে। বলে তখন উনি আর 2 জনের দিকে তাকে বললে যে এই ছেলেটাকে আমার খুব পছন্দ, উনি বললেন আর কি, ডাইরেক্ট বলে ইন্টারভিউ বোর্ডে। তখন আর 2-1টা কোয়েশ্চেন করে ওনারা বলছে যাও, কোনো চিন্তা করো না, অসুবিধা নেই। অ্যান্ড মিরাকুলাসলি উইদিন এ উইক আই গট এ জব এয়ারলাইন্সে, বাংলাদেশ এয়ারলাইন্স, এবং কোনো জিরো নলেজ অ্যাবাউট দ্য এভিয়েশন। রোলটা কি? রোল হচ্ছে আপনি ক্যাবিন ক্রু যেটাকে বলে, বেশিরভাগই ডোমেস্টিক তখন, কারণ ওদেরকে আগে ডোমেস্টিকে প্র্যাকটিস করানো হতো, পরে ইন্টারন্যাশনাল দিতে হতো। ট্রেনিং হলো আমাদের প্রায় বোধহয় সম্ভবত 6 মাসের মতো ট্রেনিং হলো ওদের ট্রেনিং সেন্টারে। তখন ফুল আপনার ফুড অ্যান্ড বেভারেজের কোর্স করতে হতো, পুরাপুরি একেবারে প্রপার ট্রেনিং করে জয়েন করে গেলাম। প্রথম এতদিন পর আবার ইউনিফর্ম পরলাম, সাদা শার্ট, ফুল হাতা শার্ট পরলাম, ব্লু কালারের ট্রাউজার পরলাম, টাই পরে দাঁড়িয়ে আছি। আমার প্রথম ফ্লাইট ছিল আশ্চর্যজনকভাবে 411 চিটাগং ফ্লাইট।
এই যাচ্ছেন আপনি, এই এসেছিলেন ট্রেনে করে, এবার যাচ্ছেন। যাচ্ছি, আসছিলাম কিন্তু পকেটে কিছু ছিল না। 107 এই প্রথম প্লেনে ওঠা আমার জীবনে, এর আগে কোনোদিন আমি প্লেনে চড়িনি। ওকে। প্রায় বছর খানেক লেগেছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটে দিতে, তাও আমাদের ব্যাচের মধ্যে আমি সর্বপ্রথম যাকে রিলিজ করেছে। তো দুবাই ফ্লাইট ছিল ওটা, বোয়িং 707। এখন বোয়িং এর অস্তিত্ব আপনাকে খুঁজতে হবে। আমি দুবাইতে যখন ল্যান্ড হলো, আমি তখন গ্যালি যে জায়গাটা আছে ওখানে আমি কাজ করছি আর কি, গ্যালি কাজ করতাম। এই ঘটনাটা বলা দরকার। জি। রাত তখন 1:30-2টা হবে। তো সবাই যাত্রীরা এই ফ্লাইটটা অন্য জায়গায় যাবে, কিছু যাত্রী বসা, কিছু যাত্রী নেমে গেছে দুবাইতে। তো সব যারা ক্রুরা, যারা নিবে, দায়িত্ব গ্রহণ করবে, ক্যাবিন ক্রুরা, ওরা সবাই আসছিল। তো সামনের দিকটা এয়ারলাইনে যেভাবে কাজ হয়, আপনার সিট অনুযায়ী মানে ব্লক ব্লক ওরা কাজ করে, কে কোন পজিশনে থাকবে ডোরের উপরে এটা নির্ভর করে কাজ করে। তারপর হঠাৎ করে দেখি, আমি কোনোদিন এর ভিতরে আমার জীবনে কোনোদিন সুযোগ হয়নি কোনো দিকে তাকানোর, দেখি একেবারে জাপানিজ লুকিং একটা মেয়ে আমার এয়ারলাইনেরই আর কি, দেখে উঠলো, যার ফেসের সাথে আমাদের এয়ারলাইনের কারো ক্রুর যায় না। উঠে এসে দেখি রাখলো, ব্যাগটা রাখলো, ওর ব্যাগটা রেখে দেখি তাকালো যে যাত্রীরা ব্ল্যাঙ্কেট ইয়ে করে গেছে, তখন টকটকে লাল ব্ল্যাঙ্কেট দিত বিমান। দেখি ওগুলাকে নিয়ে কি সুন্দর করে ভাঁজ করছে। এটা কিন্তু টোটাল আমার দেখাটা হয়তো 30 সেকেন্ড হতে পারে আর কি। আমার তখন অবাক লাগলো যে একজন কাজ করছে এয়ারলাইনে, সে এরকম সিনসিয়ারভাবে কাজ করছে যে মনে হচ্ছে নিজের বাসা, সে নিজের বেডরুমের ব্ল্যাঙ্কেট ভাঁজ করছে। এই আমি জাস্ট দেখলাম, তো আমি বের হয়ে চলে গেলাম একটু দেখা। কেন এই ঘটনাটা বললাম, এনার সাথে আমার 1 মাসের মধ্যে বিয়ে হয়। অ্যাবসলিউটলি মিরাকল। সো ইউ কিভাবে হলো? উনি কি জাপানিজ ছিল? না, বাংলাদেশি ছিল। আপনার এখন স্টুডিওর বাইরে বসা। ওকে, আমি ডেফিনেটলি তাকে নিয়ে আসবো এখানে। আচ্ছা বলেন তারপর কিভাবে হলো? হ্যাঁ, কিভাবে হলো এটা একটু বলা দরকার, নাহলে সবাই বলবে ঘটনা কি। কারণ ওরা এয়ারক্রাফট নিয়ে চলে গেল অন্যদিকে, আমি আমার দায়িত্ব পালন করে দুবাই থেকে নেক্সট ফ্লাইট নিয়ে কয়েকদিন পর আবার ব্যাক করলাম। এর ভেতরে একটা অনুষ্ঠান হচ্ছিল এয়ারলাইনের, ক্যাবিন ক্রুদের অনুষ্ঠান। তখন পরবর্তী পর্যায়ে খুব ফেমাস হয়েছিলেন আরেকজন স্টিউয়ার্ডেস, যাকে বাংলাদেশের সবাই চিনত, কারণ উনি মুভিতে গিয়েছিলেন। তো আমরা তখন ওখানে একটা নাটকের মতো অনুষ্ঠান করছিলাম। ওনার বান্ধবী হচ্ছে ইনি যার সাথে আমার বিয়ে হয়েছে। আমাকে বলল কি, তুমি কোথায় থাকো? আমি বললাম যে আমি তো ওখানে থাকি। বলে তুমি একটু কষ্ট করে আমার একটা কাজ করো না? হ্যাঁ, কেন? বলে এই চিঠিটা তুমি একটু কষ্ট করে একটু, আমার এক বান্ধবী আছে, খুব জরুরি চিঠি, তখন তার মোবাইল নেই, কিছু নেই, এই চিঠিটা ওকে একটু পৌঁছে দিয়েছো। তা আমি নিলাম, নিয়ে পরের দিন আমি রিক্সা করে করে সন্ধ্যাবেলায়, তাও আবার এপ্রিল মাস, ঝড় বৃষ্টি যে কোনো সময় আসতে পারে, বৈশাখের, খুঁজে খুঁজে বের করে দেখি একটা বাড়ির এরকম কোলাপসিবল গেট দেওয়া, ঢুকলাম, নিচের তলায় থাকে, কোনো কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, ঝড়, চারিদিকে বাতাস অনেক। তারপর দরজা খুললো, দরজা খোলার পর এই মানে পরবর্তীতে আমার শালি দরজা খুললো। তা আমি ভেবেছি তাকে দেওয়ার কিনা, তাকালাম, উনি কি আছেন? অন্ধকার তো দেখতে পাচ্ছি না। বলে হ্যাঁ একটু দাঁড়ান। দেখি হঠাৎ করে এসে হাজির আমার ফেসের সামনে। আমি তো মানে আকাশ থেকে পড়লাম যে কোথায় দেখলাম 30 সেকেন্ড আর এখানে। এইটাই লিডিং, এবং এই লিডিংয়ে 1 মাসের ভিতরে আমাদের বিয়ে হয়ে গেল। তখনও আপনার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই? না, তখনও নেই। আর যে কাজই করতাম, একটা এয়ারলাইনে যখন ক্যাবিন করে যা কাজ করে, ওরা কিন্তু বহু আগে এয়ারক্রাফটে আসে, বহু কিছু ওদেরকে বুঝে নিতে হয়। তা আমি নিজে নিজে নোট করে করে ওগুলো মেমোরাইজ করতাম, যাতে কোনো আইটেম মিস না থাকে। একবার দরজা বন্ধ হয়ে গেল, ইউ আর অন ইউর ওন। কোনো একটা আইটেম যদি মিস থাকে, একটা সার্ভিসের একটা হ্যাম্পার হয়ে গেল। তো এগুলো আমি সব মুখস্থ করে ফেললাম। আলটিমেটলি বাছাইকৃত, ওরা বাছাই করলো যে টপ লেভেলের যারা ক্যাবিন ক্রু আছে ওদেরকে ওরা ভিভিআইপি ফ্লাইটে দেবে, প্রেসিডেন্সিয়াল ফ্লাইট, প্রাইম মিনিস্টার ফ্লাইট। তার মধ্যে আমিও সিলেক্ট হয়ে গেলাম। এই সুবাদে আমি বহু দেশ যেতে পেরেছি তখন ভিভিআইপি ফ্লাইটে। তো ওখানের ভিতরে আমি মানে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এগুলো ডিগ ইন করছি যে আর কি করা যায়। এমন সময় আমার এক বন্ধু ছিল, সেই বন্ধুটা
সে এয়ারফোর্সে তখন ট্রেনিং করে জাস্ট ফার্স্ট ওভার অফিসার হিসাবে জয়েন করবে। আমার বয়স তখন সম্ভবত 22 কি 23, আমার ওয়াইফের 1 বছর কম তার, আমার মেয়েও হয়ে গেল এর মধ্যে। তো আমার ওই বন্ধু এসে আমাকে বলে যে একদিন আসলো বিকেলে, সে ট্রেনিং শেষ, সব কিছু শেষ, হালকা পাতলা, এসে আমরা ছাদের উপরে গেলাম, বলে যে এই তুমি ফ্লাইংয়ে যাচ্ছ না কেন, আমাকে বলে। আমি সি ফ্লাইংয়ে ধুত এগুলো নেই, আমি অলরেডি এখন বিসিএস এর প্রিপেয়ার করছি, নীলক্ষেত থেকে আমি না হলে অন্তত 20 কেজি বই কিনে নিয়ে আসছি, ওগুলোর পিছনে আমি এখন সময় ব্যয় করছি, আমি গ্র্যাজুয়েশন করে বিসিএস সব একবারে আমি কমপ্লিট করব। মানে গ্র্যাজুয়েশনটাও করবেন, বিসিএসও করবেন? অ্যাবসলিউটলি, ওই টার্গেট নিয়ে, কারণ আমি এখন কমফোর্টেবল, আমার এখন আর পয়সা নিয়ে চিন্তা করছেন। এবং আমি কোনো আমার জীবনের একটা মুহূর্ত টাইম নষ্ট হলে আমার মনে হয় কি আমি নিজেকে অপরাধী মনে হয়। আমার আব্বার একটা কথা মনে আছে, আব্বা বলতেন যে তোর জীবনটা হচ্ছে ডায়েরির পাতার মতো, ওটা যেদিন ছিঁড়ে ফেলবি, ছেঁড়ার আগে চিন্তা করবি যে আজকে কি করেছিস। যখন আব্বার সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল, ভালো সম্পর্ক, আব্বা এগুলো বলতো যে পাতা ছিঁড়লি না, হ্যাঁ ছিঁড়, কি ভালো কাজ করেছিস আজকে বল, 2টা অন্তত করে দেখাবি যে আজকে এই 2টা কাজ আমি ভালো করেছি। 1 সপ্তাহ পর সে আবারও আসলো, এসে এদিকে কিন্তু আমি মোটামুটি রেডি যে পরীক্ষা দিব। এখন পরীক্ষা এখন কিভাবে দিব, কোথায় দিব, আমি জব করি, প্রাইভেটে দিল, কোন কলেজ, 2-4টা কলেজে দেখলাম, হয় না। পরে আমাকে আমার এক বন্ধু ফোন করে বলল, দেখো টাঙ্গাইলের এক বন্ধু এয়ারলাইনেরই, সে বললো যে আমার পরিচিত এক লোক টাঙ্গাইলের কলেজে কাজ করে, সে প্রাইভেট হিসাবে তোমাকে রেগুলারাইজ করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই, জাস্ট তোমাকে বকেয়া ইয়েগুলো দিতে পারবে, প্রাইভেট হিসাবে তুমি তাহলে দিতে পারবে। আমি সেই বাংলাদেশের যেখানে হোক বলো, আমি সময় নষ্ট করতে চাই না। আলটিমেটলি আমি টাঙ্গাইলের এক কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করে ফেললাম। তখন পরের সপ্তাহে সে আসলো, এসে আমাকে বলে চলো এক জায়গায় সকালবেলা যাব, আমাদের অফিসার্স মেসের ওখানে খুব সুন্দর একটা জায়গা আছে, আর তোমাকে মেসের মধ্যে চা খাওয়াবো। হ্যাঁ চলো, ভোরবেলায় 7টা হয়তো বাজে। ওর বাইকের পেছনে বসে চলে গেলাম, দেখি ও পেজগা দিয়ে বাঁয়ে টান দিচ্ছে, এইখানে কোথায় যাও, বলে না ওই ফ্লাইং ক্লাবে একটু কাজ আছে, ফ্লাইং একাডেমিতে। তো ঢুকে গেল, ভিতরে ঢুকলো, সে দেখি কারটার সাথে কথা বললো, দেখে হাতের মধ্যে রোল, সে ইয়ে করলো, আর একটা পেপার আমাকে নিয়ে গেল, বলে এই এখানে আসো। কোনে গেলাম, বলে এটা ফিল আপ করো। দেখি ভর্তির আবেদনপত্র। আমি সে কি বলো তুমি, বলে হ্যাঁ লেখো, যা বলছি করো, লেখো। আমি হি ওয়াজ ইউর ফ্রেন্ড? হি ওয়াজ মাই ফ্রেন্ড। এই জন্য বাবা মা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি একদম বিশ্বাস করি এই কথাটা। ফিল আপ করে দিলাম। আমাদের রিলিজিয়নে এটা আছে, আপনি যাদের সঙ্গে ঘোরাফেরা করবেন তাদের সঙ্গেই উঠবেন কিয়ামতের মাঠে। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। বেস্ট ফ্রেন্ড ইজ এ গিফট। কিন্তু এটার যাচাই ভার আপনারই, কার সাথে মিশবেন, কার সাথে মিশবেন। রাইট। তখন আমি ফিল আপ করে দিলাম, তারপর মেডিকেলের কাগজ থেকে ওগুলো ফাইল টাইল ফিল আপ করে দিয়ে দিলাম। তা আমি বের হয়েছিলাম, তুমি কি পাগল হয়ে গেছো, আমার কাছে এত টাকা কোথায় আছে, আমার ফ্যামিলি, বাচ্চা হয়েছে, আমার মেয়ে। বলে চুপ থাকো তুমি, কোনো অসুবিধা নাই, আমি দরকার হলে পরে আমি কিছু ইয়ে পাওয়া যায়, স্টাইপেন্ড পাওয়া যায়, সিভিল এভিয়েশনকে অ্যাপ্লিকেশন করে। তো এর ভেতরে ঠিকই একদিন দেখি ও আমাকে নিয়ে গেল, তো আমাকে বলে কিছু ক্যাশ টাকা রেখো, অন্তত তখনকার সময় আর কি, তুমি 1020 টাকা কিছু রেখো। অনেক টাকা? হ্যাঁ, তখন অনেক টাকা। তা আমি ওটা জোগাড় করেছি। ও চাচ্ছিল যে আমাকে আসলে এই এয়ারক্রাফটের মানে বসে সিটে বসে ফিলিংটা দেওয়াতে চাচ্ছে। তা আমার জীবনের প্রথম যে ইনস্ট্রাক্টর, ওর নাম ডেনিস, ও অস্ট্রেলিয়ান। সে বসলো, স্কিনি হোয়াইট গাই, রেবন সানগ্লাস পরে, মানে একটা পাইলটকে বুঝতে যা দেখায়, হি ইজ লাইক দ্যাট, জেমস বন্ডের কপি আর অস্ট্রেলিয়ান। সে আমাকে বসায় সে আকাশে নিয়ে গেল। আকাশে নিয়ে গড়াই মধুমতি বলে যে নদীর যে জাংশনটা আছে ওদিকে চলে গেল। তো আমাদের সাথে এমনি কথা বলছিল না, বলে এটা জয় রাইড, তুমি এটা নিয়ে চিন্তা করো না। নিয়ে গিয়ে সে বলে যে আজকে তোমাকে একটা মজার জিনিস দেখাবো, তুমি এটা দেখো। তো আমি সে হ্যাঁ দেখো। আমরা চলে গেলাম, প্রায় 5000 ফিটের মতো উপরে গেলাম, সেসনা এয়ারক্রাফট নিয়ে। হঠাৎ করে আমাকে বললো যে তুমি বাকলটা ভালো মতো বাঁধো, তোমাকে আমি এফেক্টটা দেখাবো এয়ারক্রাফটে। তো বাঁধলাম। হঠাৎ করে সে দেখি ডাইভ দিল নিচের দিকে, মাথা নিচু করে, জাস্ট একেবারে ডাইভ, সোজা চলে যাচ্ছে মাটির দিকে। এবং ওখানে ধান ক্ষেতের মধ্যে আমি দেখি কিছু মহিলা কাজ করছে, ওরা এয়ারপ্লেনটা এভাবে আসতে দেখি ওরা দৌড়াচ্ছে দেখি বাতাসে। ঠিক বোধহয় 2000 ফিট আগেই সে পুল করলো। তো যখন পুল করলো,
এটা একেবারে খাড়া উঠে যাচ্ছে আর ফিল করছি প্রেশার এখানে। তো আমি এরকম করে দেখলাম, ফিল হলো, আবার ঠিক হলো। তো আমার দিকে তাকালো, বললো যে আর ইউ ওকে, আর ইউ অলরাইট? আমি সি আই এম ফাইন। আমার মাইন্ডে কাজ করছিল ও তো আর পাগলামি কিছু করছে না, হি ইজ ডুইং সামথিং ডেফিনেটলি রাইট, হুইচ শুড বি রাইট। কোনো ভয়ের কোনো এফেক্ট আমার মধ্যে নেয়নি। এটা আসলে ওদের সাইকোলজিক্যাল টেস্ট। একটা ইনস্ট্রাক্টর যখন নেয়, দেখে স্টুডেন্টটা কি ভয় পায় কিনা, ফ্লাইং এর এগুলো কি, ওর আগ্রহ কি, ও কোথায় ফোকাস করে, এটা। তখন আমি ওখানে আসার পর সে বলে যে কেমন রাখছে রাইট, আমি বললাম জি আই লাভড ইট। তখন ও হচ্ছে মেইন ইনস্ট্রাক্টর, মানে সে আরেকজনকে, হয় না অনেক সময় চিফ ইনস্ট্রাক্টর থাকে, আরেকজন থাকে, তারা কিভাবে ক্লিয়ার করবে। এভিয়েশনটা এইভাবে আস্তে আস্তে আগায়। হঠাৎ করে আপনাকে নিয়ে আসলো, আপনি একদিন স্মার্টনেস দেখালেন হবে না। ওকে। পরবর্তী এই যে আমাকে পেয়ে বসলো নেশা পেয়ে বসলো, তখন কি করতাম দেখেন, আমাদের তো রাত জাগা ডিউটি, হয়তো জেদ্দা চলে গেলাম, রিয়াদ চলে গেলাম, লন্ডন চলে গেলাম, ওখান থেকে আসলাম, ঘুমে চোখটা ভেঙে যায়, যখন আপনি নামবেন না বডি ছেড়ে দেয়। আমি ওগুলা পাত্তা দিতাম না। আমি গোসল করে কড়া চা খেয়ে সোজা ফ্লাইং ক্লাব স্কুলে। আর সাথে সাথে আপনি ফ্লাইং পেতেন না, আপনার কিছু থিওরিটিক্যাল ক্লাস আছে, আপনাকে বসে থাকতে হতো, আপনাকে ড্র করতে হবে, ফ্লাইট প্ল্যান ক্রিয়েট করতে হবে, ট্রিম আছে, লোড আছে, বহু কিছু আছে। এই গ্রাউন্ড জিনিসটাই আপনার হয়তো 1.5-2 ঘন্টা লাগছে আপনি এগুলো প্রিপেয়ার করতে। ফাইন, আমি এখানে একটু জানি যে আমাদের সময় আমরা যতটুকু জানি যে একজন পাইলট হতে গেলে তার এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা লাগে সেটা ডেফিনেটলি আপনাদের সময় অনেক ফ্লেক্সিবল ছিল। কিছুটা ছিল, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ডেফিনেট, এছাড়া ওটা তো আপনার ছিল, ওগুলো আমার ছিল। আর ফিজিক্স আমার ফেভারিট। ওকে। হ্যাঁ, তো ম্যাথস তো খুব একটা ভালো করিনি, বাট ওকে 100%। ওকে। সো নাইলে ওরা এসএসসি ইন্টারটাই দেখে, মানে ভর্তি করার পরে ইন্টারটা দেখে। ওকে। হ্যাঁ, ভর্তি যে রিকোয়ারমেন্ট আছে ওটা দেখে। ওকে। পরে আমি লেগে গেলাম, আমাকে ও এক গাদা বই, আমার কোনো বই কিনতে হয়নি, ওই আমার ফ্রেন্ডটা আমার টেবিলের উপরে এক গাদা বই রেখে গেল। ওখানে এয়ারক্রাফট ইনস্ট্রুমেন্টের, তারপর ইলেকট্রিসিটি বলেন, ইঞ্জিনিয়ারিং যত ডিজাইন ফিচার আছে, যত কিছু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সব মিলায়। মেট্রোলজি হচ্ছে ওয়ান অফ দ্য ভাস্ট সাবজেক্ট, মানে যেটা মানে আপনি পড়েও শেষ করতে পারবেন না, মানে গাদায় গাদায় বই। যখন জিজ্ঞেস করে যে ওই বই পড়ছে, এইভাবে করে না, কত কেজি বই পড়ছে, এইভাবে করে। সত্যি বলছি, ওই বাইরের থেকে দেখলে মনে হয় যে চাকচিক্য। বহু ছেলে ভর্তি হয়েছে, কিন্তু প্রেশারটা যখন আসে তখন চলে যায়, আর পারে না, নিতে পারে না। কিন্তু আমি লেগেছি আদা জল খেয়ে, যেভাবে হোক আমাকে এখানে একটা রেজাল্ট বের করতে হবে। যখন ঢুকেছি আমি চাইছি যে যত কম সময়ে এটা করা যায়। এবং আমাদের বোধহয় সব মিলে 13-14টার মতো কোর্সেস ছিল, যেখানে ড্রয়িং, ফিজিক্স, ম্যাথস সবকিছু ইনভলভ। এটা আমি সম্ভবত একটা রেকর্ড করেছি, আমি এক্স্যাক্টলি 1 বছরের মাথায় কমার্শিয়াল পাইলট লাইসেন্স নিয়েছি। এক্স্যাক্টলি 1 বছর আমার লাইসেন্সে আছে, ভর্তি এবং স্ট্যাম্প। কোথাকার গল্প কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার বহু সিনিয়র তখনও আওয়ার্স করছে, তখনও হয়তো সাবজেক্ট ক্লিয়ার করেনি, তখনও হয়তো কিছু বাকি আছে পরীক্ষার, কারণ অনেক কিছু ইনভলভ। এটা এভিয়েশন লর সাথে অনেক কিছু ইনভলভ। আপনি আজকে ফ্লাই করলেন, বসে থাকলেন হবে না, আপনার এটা অলওয়েজ কারেন্সি রাখতে হয়। এবং ভাগ্যটা দেখেন কিভাবে, মানে আপনাকে ভাগ্যটা, আল্লাহ গফুর রহিমের আপনার থাকতেই হবে আপনার দিকে দৃষ্টি, তা নাহলে হয় না। প্রায় 5-7 বছর সম্ভবত কোনো রিক্রুট হয়নি ন্যাশনাল এয়ারলাইনে, বিমানে। কিন্তু আমি যখন সিপিএল পেলাম তখনই অ্যাডভার্টাইজমেন্টটা আসলো। আমার আগে বহু সিনিয়র পাইলট আছে, অভিজ্ঞ পাইলট আছে, যারা বিভিন্ন জায়গায় হয়তো জবও করছে, সবাই মিলে অ্যাপ্লিকেশন দিয়ে দিল। অ্যানাদার রেস। সব কিছু মিলিয়ে একদিন ঘোষণা আসলো, পরীক্ষা হবে বিমান ভবনেই, কিন্তু যারা একবার ঢুকবে সকালবেলা, এরা ইন্টারভিউ না দেওয়া পর্যন্ত বেরোতে পারবে না। বেরোবে এমন দিক দিয়ে কারোর সাথে কথা বলা যাবে না, এবং রেজাল্ট লাস্ট মোমেন্টে যে বের হবে তার 1 ঘন্টার মধ্যে রেজাল্ট টানিয়ে দেওয়া হবে। এবং যারা বোর্ড অফ ডাইরেক্টরস, এখানে মিনিস্ট্রির লোক আছে, পাইলটস আছে, বিমানের সর্বোচ্চ পর্যায়ে লোকজন আছে, একসাথে 12-13 জনের পুরো বোর্ড অফ ডাইরেক্টরস ওখানে বসা থাকবে, এবং ওরাই ডিসিশন দিবে অন দ্য স্পট। অ্যাভারেজ এক একজনের প্রায় 40-45 মিনিট করে ইন্টারভিউ।
এর আগে রিটার্ন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। ভোরে ঢুকলাম, আবারও ওই কাহিনী, আমাকে ডাকলো যখন, তখনও প্রায় সন্ধ্যা হয় অবস্থা। খেয়াল করে দেখেন কি অবস্থা, প্রেশার নিয়ে আপনি একটা জায়গায় বসে আছেন, ঘন্টার পর ঘন্টা বসে আছেন। আপনার যদি ধৈর্যচ্যুতি ঘটে এগুলা করতে পারবেন না। ডাকলো বোর্ড অফ ডাইরেক্টরস এক সাইড থেকে, কিছু পাইলট কোয়েশ্চেন আসলো। সবচেয়ে চেয়ারম্যান যিনি, উনি আমার দিকে তাকিয়ে বলল যে তুমি তো এয়ারলাইনে ক্যাবিন ক্রু হিসাবে আছো অলরেডি, তোমাকে যদি আমি বলি যে এয়ারলাইনটা তুমি কিভাবে আরো ডেভেলপ করবা, তুমি কি বলবা? আমি কোনো কিছু না ভেবেই তখন যেটা সত্য, যেটা আমি এখন বলতে চাচ্ছি না ইন্টারভিউ কথা, আমি ওটাকে বলেছি। যেটা 2-4 জন মুখ চাওয়াচাই করছিল, কিন্তু উনি খুশি হয়েছেন এতে। কিন্তু আমার তখন একটা ডাউট এসে গেল যে আমার মনে হয় আমি বোধহয় ভুল করেছি, মনের মধ্যে ডাউট আসলো। ইন্টারভিউ দিয়ে এসে বাসায়, আমি তখন সিদ্ধেশ্বরীতে থাকি, আমরা একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলাম ইস্টার্ন হাউসিং থেকে, ওখানে থাকি। আমার ওয়াইফ ছিল বাসায়, ঢুকতেই বললো কি ভালো হয়েছে, একটা কথা বলিনি। আমি জাস্ট হাতের ব্যাগটা রেখে মাঝখানের রুমে অন্ধকারে উপুর হয়ে পড়েছিলাম, যে আমার মনে হয়েছে আমি বোধহয় ভুল করেছি। এত পরিশ্রমের, হ্যাঁ, কারণ আমি যে কথা বলেছি ওটা সত্যি কথা, কিন্তু সত্যি কথা ওভাবে একটা বোর্ডের মধ্যে বলা বোধহয় ভুল করেছি। বাকি টেকনিক্যালিটিস যা যা কোয়েশ্চেন করেছে কোথাও আটকাতে পারেনি, সব কিছু ঠিক জবাব দিয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা পর আমার ওয়াইফ ঢুকে বলে কি বাদ দাও, না হলে হবে না, আমি তো খুশি আছি। রেজাল্ট তো 1 ঘন্টার মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল। হ্যাঁ, রাত্রে দিয়ে দিবে। আচ্ছা, ওকে। আমি তো আমার পরে তো আরো লোক আছে। ও ওকে, সো আপনি ওয়েট করেন নাই? না, রাত্রে 11টা বাজে ওরা বলে দিছে 11 ঘটিকার মধ্যে ওখানে দিয়ে, আমি আর ওয়েট করি না, ওয়েট করা যাবে না। ও আচ্ছা, যে করবে সে চলে যাবে, কারোর সাথে যোগাযোগ দেখা যাবে। সিকিউরিটি ওখানে দাঁড়া করায় রাখছে ওরা, যাতে ফেয়ার হয় জিনিসটা। রাত 11:30 বাজে আমাদের এক সিনিয়র ক্যাপ্টেন, যিনি পরবর্তী পর্যায়ে ফ্লাইট অপারেশন ডাইরেক্টর হয়েছিলেন, উনি তখন কো পাইলট, তো উনি আমাদের সিনিয়র ছিলেন অনেক, বাংলাদেশ বিমানের। উনি আমাকে আমার বাসায় ফোন করছে। ফোন করে, কারণ আমি তো ক্যাবিন ক্রু ছিলাম, তো মানুষের লাইকিং থাকে না, ফোন করে বলে কি ইন্টারভিউ মানুষ এত খারাপ দেয়, আমাকে বলে। আমি চুপ, আমি সরি স্যার। বলে জানেন তো কয়জন নিয়েছেন? আমরা না স্যার জানি না। টোটাল আমরা দিয়েছিলাম 31 জন, এতগুলো বাছাইয়ের পর 8 জন নিয়েছে, তো চান্স পাবেন কি করে? আমি চুপ করে আছি। 3rd হয়েছেন আপনি, মিষ্টি খাওয়ান। ওয়াও! আমি মনে হয়ে, মানে ওই মুহূর্তে আমার যে ফিলিংটা, এবং আমাকে বলল যে সেকেন্ডের সাথে তোমার মার্ক ডিফারেন্স 0.8, আর ফার্স্টের সাথে সেকেন্ডের হচ্ছে 0.2। বুঝেছেন কি কম্পিটিশন? আমাদের বেস ট্রেনিং হবে। বেস ট্রেনিং কয়দিন লাগে আপনি জানেন না। বেস ট্রেনিং এর পর ইনিশিয়াল চেক হবে। ইনিশিয়াল চেকের পর ওই ইনস্ট্রাক্টর যদি লেখে ফাইনাল চেক, হি ইজ রেডি, তখন ফাইনাল চেক হবে। ওই দিন থেকে আপনার বেতন শুরু। লম্বা সময়, লম্বা ধৈর্য। চলে গেল 2 বছর 1 মাস। আলটিমেটলি এই অবস্টাকল শেষ করে একদিন বসলাম, সত্যি ডান দিকে বসলাম, কো পাইলট, ফার্স্ট অফিসার। Another joy of my life, the day of joy of my life. রেগুলার এভরি 6 মান্থে বহু পরীক্ষা থাকে, সিমুলেটর থাকে, এগুলা সবকিছু করে দেন আপনার রিনিউ হচ্ছে প্রতি 6 মাসে। এটা হচ্ছে 100 মিটার স্প্রিন্টের মতো। সো আপনার এইগুলো কি আপনাদের ওই যেটা পারফরম্যান্স অ্যাপ্রাইজালে কি ক্রেডিট যুক্ত হয়? না, সবকিছু আমাদের সিস্টেম আছে, এগুলা লকে ফলো করে, আমাদের বই থাকে এগুলা। সিভিল এভিয়েশন আলটিমেটলি আপনার লাইসেন্সটাকে রিনিউ করে। ও দেখে যে আপনি মেডিকেলি ফিট, ও দেখে যে আপনি এই পরীক্ষাগুলো পাশ করেছেন থিওরিটিক্যাল, ও দেখে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করেছেন। সো রিনিউর ব্যাপারটা কত বছর পরে হয়? এভরি 6 মান্থ পর আপনার কাগজ পাঠায়, ওগুলো পাঠায়। ওগুলো পাঠায়, তার মানে 6 মাস পরে আপনাকে চাইলে আনফিট বলে দিলে আপনি এনি টাইম, জাস্ট এনি ডে আপনি আনফিট, ইউ আর ডান। এই প্রফেশনটার এটাই হচ্ছে ব্যাপার। আপনাকে সবসময় গুড বুকে থাকতে হবে, অলওয়েজ। আলটিমেটলি একটা কমফোর্টেবল একটা জোনে আমি চলে আসলাম। যখন আসলাম, ফার্স্ট কি আপনার বাংলাদেশ বিমানই ছিল? ফার্স্ট আমার জীবনের প্রথমেই বাংলাদেশ বিমান। ওকে। এখন মাথার মধ্যে আমার পোকা মাস্টার্স করতে হবে, তো আবারও সেই নীলক্ষেত যাওয়া, কারণ আমার অভ্যাস হয়ে গেছে। আমি নতুন বই দেখলে আমার কোনো অ্যাট্রাকশন আসে না। আমি পুরনো বই দেখি। কি করি? আমি আমার সিক্রেটটা বলি। আমি
প্রিভিয়াস 5 ইয়ার্সের যত প্রশ্নপত্র আছে আর যত বইগুলো আছে ডিফারেন্স, ওগুলো আমি নীলক্ষেত থেকে কিনি, ওরা জোগাড় করে দেয়, ওদের কাছে কপি থাকে। ওগুলো আমি নিয়ে এসে, আমি সব বই আমার সামনে থাকে, আর ডাইনিং টেবিলটা আমার ওয়াইফ বলে সবসময় যেখানে যাও তুমি ডাইনিং টেবিলটা অ্যাকোয়ার করে রাখো। আমি স্যার বাবা আমি পড়ছি যখন, এই সময়টা অন্তত ছাড়ো, কারণ আমার 4-5টা বই সামনে থাকে আর আমি নিজে নোট করি। আচ্ছা, ওই 5 বছরের প্রশ্ন যখন আপনি সলভ করবেন তখন ওটা অটোমেটিক্যালি হয়ে যায়, আপনার কিচ্ছু করতে হবে না। আমার মনে আছে আমি মাস্টার্সে 4 ঘন্টা করে পরীক্ষা, আমি বসা মোহাম্মদপুর কলেজের মধ্যে, আমি যখন লিখছি মানে প্রথম শুরু বললো না, হঠাৎ শব্দ পাই 15 মিনিট সামথিং, 10 মিনিট আছে না 15 মিনিট আছে, টিচার একজন ঢুকে বলে। আর আমি প্র্যাকটিস করেছি কি জানেন, প্রত্যেকটা আমার আনসার যাতে ইকুয়াল হয়, মানে একটা ধরেন আমার 50 লাইন হলো আর একটা 70 লাইন হলো না, আমি প্র্যাকটিস করেছি যদি 50 হয় প্রত্যেকটা 50 এক্স্যাক্টলি, এবং প্রথমে হাতের লেখা যেরকম হবে পরেরটা ওরকম, পরেরটাও তাই থাকবে। আমি তখন ক্যাপ্টেন হয়ে গেছি, আমি তখন F-28 এর ক্যাপ্টেন, কি ওই সেন্টারে আই ওয়াজ দ্য হাইয়েস্ট ওয়ান। তো ওনারা বললো যে ইফ ইউ উইশ আমরা আপনাকে যে কোনো হায়ার এডুকেশনে আমি আপনাকে সাজেস্ট করতে পারি, আপনি টিচার হিসাবে খুব ভালো করবেন। আর ভাইভাতে আউট অফ 50 আই গট 47। আপনি ন্যাশনাল থেকে করলেন মাস্টার্স তার মানে? জি, ন্যাশনাল। ওকে, বাস মাস্টার্স হয়ে গেল। এর ভেতরে আমি ফুল প্যাসেঞ্জার নিয়ে ফ্লাই করে, ফার্স্ট ফ্লাইট অফ দ্য ডে, ঢাকা থেকে চিটং আসছি F-28। যখন চিটংয়ের সাথে কন্ট্রাক্ট করলাম, এয়ার ট্রাফিক কন্ট্রোলার বলছে ক্যাপ্টেন সাহেব একটু চা খেতে এসেন ম্যানেজারের রুমে, কারণ আমাদের গ্রাউন্ড টাইম 1 ঘন্টা থাকে। তো আমি বলছি কেন? বলে একটু কথা আছে। তো নামলাম, পার্ক করে আবার কাজ করে কো পাইলটকে বললাম থাকো, প্যাসেঞ্জার ক্লিয়ারেন্স দিয়ে দিও, অসুবিধা নেই, যদি অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করো, আই এম কামিং উইদিন 15-20 মিনিটস। তো ঢুকলাম ম্যানেজার রুমে, বলে আসেন আসেন। ম্যানেজার আমাকে ধরলো, চিনে, আমি চট্টগ্রামের মানুষ তো ওরা তো জানি, আসেন আসেন একজনের সাথে পরিচয় করা দেয়, এভাবে হাত ধরলো, ইটস জাস্ট লাইক মুভি। হাত ধরে নিয়ে দেখি লেখা আছে, মানে যে রুমটার দিকে যাচ্ছি আর কি, এয়ারপোর্ট যে মেইন আর কি, মানে এয়ারপোর্টের তখন ডেজিগনেশনটা আমার ঠিক এক্সাক্ট মনে নেই, উপরে কি লেখা আছে, একজনের রুম, পর্দা ঝুলছে বাতাসে কাঁপছে, আমি দেখি। তো উনি পর্দা সরায় ঢুকলো, আমিও ঢুকলাম, দেখি আমার বাবা বসা ওখানে। হাউ ডু ইউ ফিল? এবং এই দৃশ্যটা, মানে এই যে একটা শখ, মানে দেখাটা আমি আশা করিনি, আমি ভেবেছি অন্য কোনো কাজ আছে উনি। তো উনি তখন বেশ চশমা টশমা হয়েছে, ওনার বয়স হয়েছে অনেক বছর পরে। দেখি উনি আমার দিকে তাকালো, তাকায় দেখি ওনার চোখটা একটু ভিজলো, এবং ভিজে আমি দাঁড়িয়ে আছি, আমি জাস্ট ফ্রোজেন, আই ওয়াজ জাস্ট ফ্রোজেন দেয়ার। আমারও ইউনিফর্ম পরা, ওনারও ইউনিফর্ম পরা। তো আব্বা দেখি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে দেখি টেবিলের ওদিক থেকে আসছে। আমি বলছি আব্বা স্টপ রাইট দেয়ার, থাকেন ওখানে থাকেন আব্বা, আসসালামু আলাইকুম। তো ম্যানেজারকে বললাম চলেন। হয়তো আমাকে বলবেন যে এটা অবিবেচকের মতো কাজ করেছেন, আমার কোনো অসুবিধা নেই, বাট আমার ফিলিং, আমার ভেতরের যত বেদনা ছিল, যে বাবার সাথে আমি জীবনে ঘনিষ্ঠ, মানে চরম ঘনিষ্ঠতা, উনি এমন একটা দিন যায়নি ডিউটি থেকে এসে যে আমি ওনাকে গায়ে তেল মালিশ, মাথায় তেল মালিশ, লাফালাফি করে, বাবাকে এমন কিছু নেই যে আমি করিনি, জুতা পালিশ থেকে শুরু করে ইউনিফর্ম ধোয়াধুয়ি এভরিথিং। সে বাবা যেদিন বলল যে কুকুরের মতো ঘুরে বেড়াবে, এই জিনিসটাই, এইটা আমার মন থেকে তখনও ওয়াইপ আউট হয়নি। বাস বেরিয়ে আসলাম। শেষের দিকে এসে কি ঠিক হয়েছিল? শেষের দিকে এসে মোটামুটি একটা অবস্থা হয়েছিল। আমার ওয়াইফকে আমি নিয়ে গিয়েছিলাম একদিন, একদম শেষের দিকে। তখন তো আমি এয়ারলাইনের একটা ক্যাপ্টেন। তখন আমার সৎমা উঠে দাঁড়িয়ে এসে বলল যে আই এম সরি, এভাবে বলেছিল উনি, যে আমাকে, আমি হয়তো অনেক অন্যায় করছি তোমার। তা আমি বলেছি না, আপনার কোনো দোষ নেই, আমি কখনোই ওনাকে দোষ দিই না। আমার যত কিছু অভিমান বলেন, অনুযোগ বলেন বাবার, কিন্তু আমি কোনোদিন বেয়াদবি করিনি। বিষয়টা কিন্তু বুঝতে হবে যে বাবা করলো বলে যে বাবাকে এই করব, এটা আমি বিল্ট ইন না, এভাবে আমি প্রস্তুত হইনি। উনি আমার জন্মদাতা, ওই রেসপেক্ট ওখানে আছে।
কিন্তু ওনার যে এই কাজগুলো ওটা আমি মানি না, ওটা আমি কোনোদিন মানিনি এবং মানি না। আমার মায়ের জায়গায় যেখানে আছে, আমার মা মৃত্যুর 2.5 বছর পর্যন্ত আমার সাথে লাস্টে ছিল আর কি, ঢাকাতেই। আমার মাকে আমি ওখানেই রাখতে চাই, আমি মিক্স আপ করতে চাই না জিনিসটা। আপনি তো বাংলাদেশ বিমানে এখন আর নাই বোধহয়? না, আমি বাংলাদেশ বিমানে নেই। আমি বাংলাদেশ বিমানে নেই প্রায় গত 18 বছর। বাংলাদেশ বিমানে হওয়ার পরে শেষের দিকে আমি দেখলাম যে আমার ক্যারিয়ারকে যদি আমি আরও সামনে নিতে চাই, আমাকে আধুনিক এয়ারক্রাফটগুলোর দিকে যেতেই হবে, যেগুলো আলটিমেটলি বাংলাদেশ বিমান এনেছে। তো আমি ওই বিভিন্ন এয়ারলাইনে ভাবছি যে কোথায় কোথায় আমাদেরকে নিতে পারে, কিন্তু সুযোগটা খুবই কম, একেবারেই কম বললেই চলে। তখন আমি ওই অ্যাপ্লিকেশন করলাম, অনলাইন বলেছে, আমার এখনও মনে আছে, আমি একটা অনলাইনের ফর্ম আসতে, আমি লাঞ্চের আগে আমাকে ডাকাডাকি করছে, খাবার দিয়ে দিয়েছে আসো, ওটা রোল আউট হতে হতে আমার খাবার শেষ হয়ে গেছে, তখন দেখি পিকচারটা আমার সামনে আসছে। ওই অবস্থায় গিয়ে আমি অ্যাপ্লিকেশন করি, আমি বর্তমানে যেখানে আছি ওখানে। এখানে একটা জিনিস বলি, ওনার সার্ভিস রুল অনুসারে ওনারা কোথাও পাবলিকলি ইন্টারভিউ দিলে ওই ব্র্যান্ডের নাম ওনারা বলতে পারেন না। এটা কেন পারেন না সেটা নিয়ে আমাদের কোনো গবেষণা নাই, বাট যারা ওনার সঙ্গে পরিচিত, যারা ওনার সার্কেলের আছেন, তারা খুব ভালো করেই জানেন। ইভেন উনি যখন আমাকে ব্যক্তিগতভাবে বলছিলেন, তখন আমি তেদার্সে মানে একদম নীতিথায় এতটুকু আমি নিশ্চয়ই বলতে পারি ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে, যে উনি যে বর্তমানে যে এয়ারলাইন্সে কাজ করছেন সেটা পৃথিবীর নাম্বার 1 টপ এয়ারলাইন্স। সো হোয়াট আ স্টোরি। আপনি মাঝে মাঝে চিন্তা করেন যে আপনার জীবনে কি ঘটে গেছে বা কি হয়েছে? এখন ভাবি, কিন্তু ভাবনাটাকে আমি খুব একটা দেই না এই কারণ আমি এখনো কিন্তু সেই ছোটবেলার সেই ট্রমা থেকে আমি বেরোতে পারিনি। সেই ট্রমা থেকে আমি বেরোতে পারিনি বলে আমি ওদিকে যেতে চাই না। মনের কিছু দরজা থাকে না, কিছু দরজা বন্ধই রাখতে হয়, তো বন্ধ করে দিই। কিছু যদি যেতে চায় ওটা আমি লাগিয়ে দিই। কিন্তু অনেকেই তো বলতে পারেন এভাবে যে আপনার জীবনে যদি ওই দুর্ঘটনাটা না ঘটতো তাহলে হয়তো আপনি আজকের এই সিটটাতে বসতে পারতেন। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। কারণ প্রথমে হয়তো আমি বলেছিলাম যে আল্লাহ এক একজনকে এমনভাবে সৃষ্টি করে, কাউকে দেখবেন একেবারে কিছু না করে কিন্তু সে দেখা গেল যে সব কিছু হাতের কাছে আসছে। আবার মানুষ যারা অর্জন করতে শিখেছে তাদেরকে ওভাবেই সৃষ্টি করে। যেমন আমি আমার ছেলে মেয়েদেরকে মাঝে মধ্যে বলি, যে ভালো সে সবসময় ভালো, তাকে খারাপ করা যায় না। যে খারাপ তাকে হাজার চেষ্টা করেও ভালো করা যায় না। খুব চমৎকার একটা কথা। এই জায়গাটা থেকে আমরা এবার আমাদের আপনার সহধর্মিণী, সে এতক্ষণ বাইরে বসে আছে, ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করেছি, সেটা খুব প্রেসাইজলি আপনারা দেখতে পাবেন। আমি তাকে একটু নিয়ে আসতে চাই স্টুডিওতে। আমি প্রথমে আপনার পরিচয়টা একটু নিই, আপনার নামটা একটু বলতে হবে। সাবরিনা। সাবরিনা। যে ভুলটা উনি করেছিলেন প্রথমে আপনাকে দেখে, যে ইউ আর ফ্রম জাপান সামথিং লাইক দিস, সেই ভুলটা আমার মনে হয় অনেকেই করে। হ্যাঁ, এবং আপনি আমি সুযোগটা নেই। আমি কখনো মালয়েশিয়ান সাজি, কখনো ফিলিপিনো, কখনো নেপালি, কখনো আফগানি। সো ইটস গোইং অন। বাট আপনার রুটটা কি আসলে বাংলাদেশি নাকি আপনার প্যারেন্টসরা কেউ ছিল? ওরকমই। আচ্ছা, মানে প্যারেন্টসরা হয়তো অন্য দেশের অ্যানসেস্টর তো ছিলই। হ্যাঁ, ওকে ফাইন। আর আপনাকে উনি পছন্দ করেছিলেন, সেই গল্পটা কি আপনি জানেন? এই যে লেপ গোছানোর গল্প সে বলে, আমি তো তখন জানতাম না। আমি প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ওনাকে ইন্সপায়ার করেছেন যে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি খুবই মানে আমি এবং আমার ছেলে। হ্যাঁ, ওই তো অনুষ্ঠান আমরা সারাক্ষণ শুনি লং ড্রাইভে, দিয়ে রাখি, শুনতে থাকি। কখনো হয়তো চোখে পানি চলে আসলো, কাঁদি, আবার কতক্ষণ গাড়ি থামাই, এই করি আর কি। ওয়াও, আমি খুবই অনার ফিল করছি। সো আপনি কত দিন, মানে কত সময় ধরে আপনি ফ্লাই করছেন, যদি আমি টাইমটা জানতে চাই অ্যাজ এ পাইলট হিসেবে? আমাদের আওয়ারলি থাকে, আমাদের ডেজ অফ থাকে, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যেমন আমি যে কোম্পানিতে আছি এটা 8 দিন বলে ওরা আমাকে ডেজ অফ দিবে, কিন্তু বাকিটার সময় যে কোনো সময় ওরা আমাকে ইউটিলাইজ করবে। তো যাদের ধারণা নেই যে আওয়ারলি ফ্লাইং কি, অ্যাভারেজ এয়ারলাইনগুলোতে 75 ম্যাক্সিমাম 80 আওয়ার্স যারা ফ্লাই করে থাকে। কিন্তু আমাদের যে ডিজাইন, আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যেমন আমি বলতে পারি নর্থ পোল থেকে শুরু করে সাউথ পোলে যেতে পারিনি, আমি প্যাসিফিক, আটলান্টিক, সাউথ আফ্রিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলো যত কিছু আছে, ওদিকে ইউএসএর মোটামুটি যতগুলো রাষ্ট্র আছে সবখানে। মাঝে মধ্যে এমনও হয় 14 দিন ধরে আমি ইউএসএ ফ্লাই করছি। যে এগুলো ওরা হিসাব করে, এগুলো কন্ট্রোল বাই দ্য রোবট লাইক এ কম্পিউটার।
ওরা আপনাকে ইলিগালি কোনো কিছু কত ঘন্টা হলো আপনার সার্ভিস বুকে? আমার সার্ভিস বুকে প্রায় 20,000 ঘন্টা, এবং দিজ আর মাই 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 এফোর্ট। কখনো টেকনিক্যাল কোনো ডিফিকাল্টিসের মধ্যে পড়েছিলেন? বহু হয়েছে এভিয়েশনে, বহুবার হয়েছে, বাট আল্লাহর অশেষ রহমত। কারণ আমি যখন উপরে উঠি আমি বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা আছেন যিনি আলটিমেট, উনি জাজ। কারণ একটা সার্জন যেমন অপারেট করে, আমাদেরকে যখন ট্রেনিং দেয় ওরা বলে যে বাই মিস্টেক এ ডক্টর ক্যান কিল এ পারসন, বাই মিস্টেক ইউ ক্যান কিল মেনি। তো যার দরুন কোনো এখানে মারছি না, নিজের আপন ছেলেকে পর্যন্ত চেকে এখানে ক্ষমা করা হয় না, কারণ এটা লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার। ইটস এ সিরিয়াস বিজনেস। কিভাবে মূল্যায়ন করবেন অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে, অ্যাজ এ লাইফ পার্টনার? হাউ ইজ হি? এক কথাই বলি, এক কথায় না, বলতে গেলে তো অনেক কথাই আসে। এই মাসে লাস্ট মান্থ বলছি কেন, এপ্রিলের 9 আমরা 40 বছর পার করেছি আমাদের। একসঙ্গে থাকা? জি, ইয়েস ইয়েস, 80s তো পরিচয় হলো, তারপরে যে ও মাই গড 40 years of our 40 marriage, years. so it's going on. Hands up to you no, guys. আমি বলবো না, I cannot say smooth, but আলহামদুলিল্লাহ 40 বছর একসঙ্গে মানুষের স্টে করে, ও মাই গড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Yeah, 40 years. And I believe in one relationship is good enough for one life. অ্যাবসলিউটলি। It's one life to go. আমি খুবই সম্মানিত যে আপনাদের দুজন মতো মানুষ আজকে আমার এই ছোট্ট গরিবখানায় এসেছে, এবং আমি খুবই ডিলাইটফুল। We are blessed. We are feeling blessed যে আসছি, কারণ কি একটা প্রিয় একটা অনুষ্ঠানে আসতে পারা, এটার ইয়েও কম না। আমার খুব ভালো লাগছে।